প্রথমবার ঢাকায় পা দিলাম। ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে উঠলাম ফুপুদের বাসায় কিছুদিন থাকার জন্য। ফুপু বাইরে ব্যবসার কাজে ব্যস্ত। ফুপু বাসায় আর তার সেই কুখ্যাত রাগী মেয়ে নিশিতা। ছোটবেলায় যাকে দেখেছি আর এখন চোখের সামনে দেখে বুক ধরফর করে উঠল। আমি ভাবতেই পারিনি সিনিয়র বউরা এমন হয়, এতটা বোল্ড, এতটা সুন্দরী, আর শরীরের বাঘগুলো এতটা তীব্র। সকাল 7:30। আমি ঘুম থেকে সদ্য উঠেছি, পায়জামাটি পরে আয়নার সামনে দাঁড়িয়েছি, চুল ঠিক করছি। হঠাৎ পেছন থেকে, এতটা সাহস! তুমি আয়নার সামনে দাঁড়িয়ে কি দেখছো, নিজেকে না আমাকে? আমি চমকে পেছন ফিরি। দরজার পাশে ঠেস দিয়ে দাঁড়িয়েছে নিশিতা। শরীরে টাইট হোয়াইট টি শার্ট, নিচে শর্টস, আর চোখে ঘুম ঘুম ভাব মেশানো ভয়ঙ্কর হটনেস। কফি কাপে ছোট ছোঁয়াচ্ছে, কিন্তু চোখে চোখ। আমার চোখের ভেতর আগুন জ্বালিয়ে দিল। আমি তো মানে আপনার দিকে তো তাকাইনি। তবে চোখের পাতা কেন এত ধীরে উঠছে? হ্যাঁ, তাকাতে না চাইলে এমন করে কেউ তাকায়? সে হেঁটে এগিয়ে আসে, আমার সামনে এসে দাঁড়ায়, খুব কাছাকাছি। নিঃশ্বাসে গরম ছোঁয়া গালে এসে লাগে, বুক ঠেকে যাচ্ছে আমার বুকে। তুমি নতুন বুঝি, কিন্তু কিছু কিছু আগুন প্রথম দিনেই পুড়িয়ে দেয়। আমি সেই আগুন, বাঁচতে পারবে তো? আমি চেষ্টা করব, কিন্তু আগুন এত কাছে আসলে ঘাম তো হয়ই। ঘাম তো শরীর থেকে ঝরার জিনিস, কিন্তু কিছু কিছু ঘাম চোখের কোণেও জমে। তোমাকে সময় হলে শিখিয়ে দেব। দুপুরবেলা ডাইনিং টেবিল, আমি বসে খাচ্ছি। পাশে এসে বসে নিশিতা। ওর ছুরিটা আমার কাঁধ ছুঁয়ে যায়। একটা অদ্ভুত গন্ধ, বডি লোশনের, শ্যাম্পু আর মেয়েলি ঘামের মিশেল। আমি এক কামড় নিতেই থেমে গেলাম। তোমার মুখে কি লবণ কম না হজম কম? না, মানে খিদে কম। তবে আমার দিকে তাকিয়ে তৃপ্তির ঢেকুর গিলছো কেন? এমন ভাবে দেখো না আমি খাবার না, কিন্তু খেয়ে ফেললে অভিযোগও করবো না। আমি জবাব দিতে পারি না, আমার গলায় আটকে যায়। বুকের ভেতর যেন কিছু ঘুরছে। এই মেয়েটা আমাকে প্রতিনিয়ত ধ্বংস করছে, কিন্তু সেই ধ্বংসেই এমন এক সুখ যেটা আমি চাই নিজের হাতে টেনে নিতে। রাত 12টা, বারান্দায় আমি চুপ করে দাঁড়িয়ে আছি। হালকা ঠান্ডা হাওয়া। হঠাৎ পেছন থেকে, এভাবে একা দাঁড়িয়ে থাকার মানে কি? কার জন্য অপেক্ষা করছো? আমি চমকে পেছনে তাকালাম। নিশিতা এবার নাইটি পরে এসেছে, কালো স্ট্যাটিন নাইটি, একপাশে স্লিট। বুকের কাঠটা এমন যে চোখ ফেরানো কঠিন। ঘুম আসে না। একটু ঠান্ডা হাওয়ায় দাঁড়াচ্ছি। ঠান্ডা লাগলে আমাকে জড়িয়ে ধরো, আমি খুব গরম। আমি তাকিয়ে থাকি। নিশিতা আরো এগিয়ে আসে। তোমার চোখ আমার ঠোঁটেই আটকে আছে, ছুঁয়ে দেখতে চাও? আমি আমি ভয় পাই। ভয় পেলে ভালোবাসা হয় না। বউ যদি আগুন হয়, তবে বরকেও হতে হয় ছাই হওয়ার সাহসী। সে হাত বাড়িয়ে আমার গলায় আঙ্গুল ছোঁয়ায়। আমি কাঁপছি। তোমার স্পর্শ নিতে ইচ্ছে করে, কিন্তু দোস্ত, তুমি তো আমার ফুফাতো ভাই, সম্পর্ক মানো, মন তো মানে না কিছুই। আমি শুধু তোমাকে চাই। সে হেসে উঠে চলে যায়, কিন্তু যাওয়ার আগে ফিসফিস করে বলে, তাহলে প্রমাণ দাও কে কাকে বেশি চাই। এই খেলায় হারলে আমি তোমার, জয়ী হলে তুমি আমার। ইউনিভার্সিটির প্রথম দিন। এক অজানা ভয়, এক অদ্ভুত উত্তেজনা, কিন্তু এসবের চেয়েও বেশি উত্তেজনার নাম নিশিতা আপু। এখন আর শুধু ফোপাতো আপু না। এই মেয়ের স্পর্শ, কথা, চোখের দৃষ্টি আমার রক্তের ভিতর দিয়ে আগুনের মতো ছুটে যায়। ইউনিভার্সিটিতে প্রথম দিন। আমি ক্লাসের সামনে দাঁড়িয়ে, নতুন ক্যাম্পাস, চারপাশে অচেনা মুখ। হঠাৎ পেছন থেকে, এই ভাই, নতুন লাগতেছে, ফার্স্ট ইয়ার? আজকেই শুরু। চল তোমার লাইনে ঠিক করে দেই। আমি রাফি, এই ডিপার্টমেন্টের রংবাজ। রাফির সঙ্গে হেসে হেসে কথা বলছিলাম, তখনই পেছন থেকে আরেকটা মিষ্টি গলা। এই নবীন ভাই, রাফিকে খুব বিশ্বাস করো না, বেশি ভালো ব্যবহার করলেই সন্দেহ করো। আপনি? আমি এই ডিপার্টমেন্টের সবচেয়ে ফ্রেশ পাগলি, নাম নাবিলা। আর আমার চোখের মনি তুমি, নতুন পাখি। হঠাৎ সামনে থেকে কেউ একটা গলা ছাড়লো। আমি তাকিয়ে দেখি নিশিতা, পরনে জিন্স, ব্ল্যাক টপ আর হোয়াইট সানগ্লাস, হেঁটে আসে যেন ইউনিভার্সিটির রানী। ক্যাম্পাসের মাঝখানে র্যাক। তানভীর, তুমি তো আমার ক্লাসমেট না, তাহলে এখানে কি করো? তোমার ইউনিভার্সিটিতেই তো ভর্তি হয়েছি। ও, তাই বলো। তাহলে র্যাক দিয়ে দিই না তোমায়? সবাই চুপ। আমি নিঃশ্বাসটা গিলে ফেললাম। যেহেতু তুমি আমার আত্মীয়, তাই তোমার র্যাক হবে একটু স্পেশাল। এই মুহূর্তে আমার চোখের ভেতরে
5 সেকেন্ড তাকিয়ে থাকতে হবে। না পেরে চোখ সরালে সব স্টুডেন্টের সামনে আমি তোমাকে জড়িয়ে ধরবো। সবাই হাঁ করে তাকিয়ে রাফি ফিসফিস করে বলে, ভাই এইটা র্যাগ না, রোম্যান্সের প্রস্তাব। আমি নিশিতার চোখে তাকালাম। সময় যেন আটকে গেল। চোখে তীব্র আগুন, ঠোঁট কাঁপছে হালকা করে। সে নিজেও কাঁপছে, যেন কিছু চেপে রেখেছে। তোমার চোখে একসাথে রাগ, প্রেম আর ভয়ঙ্কর কামনা। তুমি পাশ করেছ, কিন্তু আগুনে খেলেছ, বুঝেছ তো? রাত 10টায় ছাদের কোণে পপু ঘুমিয়ে পড়েছে। আমি ছাদে এসে দাঁড়ালাম একা। হঠাৎ কেউ পেছন থেকে চোখ দুটো চেপে ধরলো। বলো তো কে? যার ছোঁয়ায় শরীর কাঁপে, চোখ বন্ধ হয়ে যায়, তাকে ভুলে থাকা যায় না। সে আস্তে করে চোখ থেকে হাত সরালো। আমি ঘুরে দেখি সে স্লিপ ড্রেসে, নিচে নুট রঙের স্লিক প্যান্টস, চুল খোলা, বুকের কাঠটা এমন যে অন্ধকারে স্পষ্ট দেখা যায়। তুমি ক্লাসে আমাকে দেখে ভয় পেয়েছো? ভয় নয়, তোমাকে দেখলে শরীর গরম হয়ে ওঠে। সে এগিয়ে আসে, মুখটা কাছে এনে ফিসফিস করে বলে, তোমার স্পর্শ নিতে ইচ্ছে করে, কিন্তু বলো তুমি আমার কি? তুমি যদি আগুন হও তবে আমি চাই জ্বলতে, শেষ না হওয়া পর্যন্ত। সে হঠাৎ আমার হাত ধরে বুকের উপর রাখে। এই জায়গায় স্পর্শ মানি আমি তোমার, তবে এখনই সব পাবে না, একটু একটু করে পূর্বে তুমি জ্বলবে। তারপরে একদিন 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 আমি নিজেই এসে বলবো, এই শরীর শুধু তোমার, তানভীর। সে চলে গেল। আমি পেছনে তাকিয়ে দেখলাম সে যাওয়ার সময় আস্তে আস্তে পেছন ঘুরে তাকালো, চোখে এক গভীর আহ্বান। আমি তখনই বুঝলাম এই মেয়েকে আমি হারাতে চাই না। সকাল থেকে নিশিতা আপুকে আর চোখে পড়ছে না। ওর ঘরটা বন্ধ, আর আমার মনে হচ্ছে যেন প্রতিটা মিনিট ধৈর্য ফুরিয়ে যাচ্ছে। আগের রাতে ওর কথাগুলো এখনো কানে বাজে। একদিন আমি নিজে এসে বলবো, এই শরীর শুধু তোমার। এই একটা কথা আমাকে গেলে খাচ্ছে ভেতর থেকে। রাতের খাবার শেষে ফুপু উঠে নিজের ঘরে গেলেন। আমি তখন বারান্দায় দাঁড়িয়ে হালকা বাতাস নিচ্ছিলাম। একটা মেসেজ আসলো, ঘরের লাইট অফ, চুপচাপ এসো, দরজা খুলে থাকবে। আমার বুকের ভেতর বাস পড়ল। আমি ধীর পায়ে উঠে এলাম ওপরে। নিশিতা আপুর ঘরের সামনে দাঁড়ালাম। দরজা আধা খোলা, ভেতরে অন্ধকার, শুধু একটা হালকা নীল নৈশ বাতি জ্বলছে। ঘরের ভেতরে ঢুকে দরজা আস্তে টেনে বন্ধ করে নিলাম। আমার সামনে দাঁড়িয়ে আছে নিশিতা, সাদা স্লিপ নাইটি, পাতলা কাপড়, তার নিচে সবকিছু দেখা যায়। চুল খোলা, ঠোঁট লালচে। সে আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসলো। তুমি ডাকলে আর আমি এলাম। এবার বলো, কি চাও? তোমার চোখে আমার শরীর দেখা যায়, কিন্তু আমার ভিতরের আগুন দেখাও। সে একদম সামনে এসে দাঁড়ালো। আমার বুকের কাছে গায়ের অংশটা লাগলো। হঠাৎ তার হাত আমার গাল ছুঁয়ে গেল। তুমি কি জানো, একটা মেয়ে যখন একজন ছেলেকে একা নিজের ঘরে ডাকে, তখন সে কি চায়? আমি চাই শুধু তোমার শরীর না, তোমার সমস্তটা। সে আমার গলার কাছে মুখ আনলো, নিঃশ্বাস গরম, ঘামে শরীর তার। আমি বুঝতে পারছিলাম তার পুরো শরীর কাঁপছে। তোমাকে কিছু শেখাতে চাই আজ। নারী শরীর কতটা আশীর্বাদ আর কতটা অভিশাপ, দুটাই একসাথে বুঝবে তুমি। তার হাত আমার হাত খুঁজে নিয়ে নিজের কোমরের পাশে রাখলো। এই জায়গায় ছোঁয়া মানে হলো আমি তোমার, তবে শুধু আজ রাতের জন্য না, চিরকাল। আমার ধৈর্যটা ভেঙে গেল। আমি তাকে হালকা জড়িয়ে ধরলাম। সে চোখ বন্ধ করলো, ঠোঁট কাঁপছিল। আমার ঠোঁট তার কানের পাশে গিয়ে ফিসফিস করে বলল, তুমি যখন জ্বলছো আমি কি আর ঠান্ডা থাকি? আমার ভিতরে আগুন জ্বলে শুধু তোমার জন্য। সে আমার গলার কাছে মুখ রাখলো, ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। এক মুহূর্তের জন্য আমাদের নিঃশ্বাস এক হয়ে গেল। আমাদের দুজনের শরীর এক অদ্ভুত উত্তাপে জড়িয়ে যাচ্ছিল, ঠিক যেন আগুনের সংযোগ। আর পিছনে ফিরে যাওয়া যাবে না তানভীর। আজ থেকে তুমি শুধু আমার, আর আমি তোমার। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। আমি শুধু জানি আমি আর নিশিতা, আমরা একে অপরকে শুধু চোখে নয়, স্পর্শে, শ্বাসে আর মন দিয়ে বুঝতে শুরু করেছি। আগের রাতে যে জিনিসটা ঘটে গেল তার রেশ এখনো রক্তের মধ্যে জ্বলছে। নিশিতা আমাকে স্পর্শ করেছিল, কিন্তু সেটা কেবল শরীরে নয়, গভীর ভেতর থেকে। আমি নিজেকে আর আগের মতো ভাবতে পারি না। আমি জানি ও এখন শুধু প্রভাত আপনা। আমার ভালোবাসার কামনা আর পাগলামির নাম নিশিতা। সকালে নাস্তা টেবিলে বসেই দেখলাম পুপু আমাদের দিকে কেমন জানি ঠান্ডা চোখে তাকিয়ে আছে। নিশিতা, কাল রাতে কোথায় ছিলে এতক্ষণ? ঘরেই ছিলাম তো, হেডফোনে গান শুনছিলাম। আর তানভীর বারান্দায় ছিল,
তারপর হঠাৎ উধাও। আমার গলাটা শুকিয়ে গেল। নিশিতা মাথা নিচু করে বসে রইল। আমি উঠে গেলাম সোজা ছাদে। কিছুক্ষণ পর রাফি ফোন দিল। ভাই, সিরিয়াসলি একটা কথা বলি। বল। নিশিতা, তোমরা যে আগুনে পড়ছো, তোমার সে আগুন নিভানো সহজ না। জানো, ওর আগের একটা রিলেশন ছিল। কি বলিস তুই? হ্যাঁ, খুব কাছের কেউ ছিল, কিন্তু ছেলেটা ওকে ঠকিয়ে ছেড়ে দেয়। নিশিতা তখন একেবারে ভেঙে পড়ে। আমার বুকটা কেঁপে উঠল। আমি শুধু নিশিতার শরীর দেখছি, চোখ দেখছি, কিন্তু ভিতরে এই ভাঙা আত্মা দেখিনি। রাতে নিশিতা আমার রুমে এলো চুপচাপ, সিল্কের সাদা কামিজ, চুল ভেজা। আমি তাকিয়েই থাকলাম, কোনো কথা বলিনি। সে পাশে এসে বলল, তোমার কিছু জানার দরকার আছে আমার সম্পর্কে? তোমার আগের গল্প। সে মাথা নিচু করলো, ধীরে ধীরে বলতে লাগলো, আমি ক্লাস 8-এ পড়ার সময় থেকেই বুঝতাম আমি একটু অন্যরকম। আমি ছেলেদের শরীরের দিকে সহজেই আকৃষ্ট হতাম, কিন্তু যখন ভালোবাসি তখন একেবারেই সব কিছু দিয়ে দিই। এক ছেলেকে বিশ্বাস করেছিলাম, ও আমাকে চাইতো শুধু শরীরের জন্য। আমার প্রথম চুমু, আমার প্রথম স্পর্শ সব দিয়েছিলাম ওকে। আমি শুনছিলাম যেন কেউ বুকের মধ্যে ছুরি চালাচ্ছে। শেষমেশ ও আমাকে বলেছিল, তোর ভালো শরীর কিন্তু বউ হবার মেয়ে না। তারপর আমার সব ভেঙে গিয়েছিল। তুমি আমার কাছে শুধু শরীর না, তুমি আমার অহংকার। তোমার প্রতিটা কষ্ট আমি নিজের মতো করে নিতে চাই। সে হঠাৎ আমার বুকের মধ্যে মুখ গুজে দিল। আমাকে আবার বিশ্বাস করতে শেখাও তানভীর, আমাকে আবার ভালোবাসার মানে শেখাও। আমি তাকে আরো কাছে টেনে নিলাম। ওর শরীর জুড়ে আমি স্পর্শ রাখলাম, কিন্তু এবার শুধু কামনার জন্য না, ভালোবাসা দিয়ে। আমাদের ঠোঁট মিলল আবার, কিন্তু এবার ঠোঁটের ভেতরে ছিল কাঁপুনি, অশ্র আর মুছড়ে যাওয়ার আবেগ। সেই রাতে আমি নিশিতার কষ্ট ছুঁয়ে দেখলাম। সেই রাতে আমি শুধুই প্রেমিক না, একজন শ্রোতা, একজন ভালোবাসার প্রহরী হয়ে উঠলাম। বিকেলবেলার ক্লাসে ঢুকেই অদ্ভুত একটা টান টান পরিবেশ টের পেলাম। সবাই বলাবলি করছে নতুন গেস্ট লেকচার আসছেন, নাম তাসিন আহমেদ। শুনলাম রাফির বড় ভাই, দেশের বাইরে থেকে মাস্টার্স করে সদ্য ফিরেছেন। আমি ভ্রুকুচকে তাকালাম, আমার কি এসে যায় এসব শুনে। কিন্তু সেই নামই একটু পরেই আমার বুকের মধ্যে আগুন ধরিয়ে দিল। দুপুরে ক্যাফেটেরিয়ায় নিশিতার পাশে বসে নরম করে তার হাতটা ধরতে গিয়েছিলাম, তখনই এক গলা ভেসে এলো। এই মেয়ে, এখনো ঠোঁট এতটাই নরম নাকি পাথর হয়ে গেছিস? নিশিতা থমকে গেল, চোখ বড় বড় করে তাকালো গলার দিকে। তারপর তাসিনকে দেখে তড়াক করে চেয়ার থেকে উঠে গেল। আপনি কে? তোর নাম তানভীর, ঠিক না? আমি রাফির ভাই, আর ওর বলা যায় পুরনো প্রেমিক। আমার কানে যেন বাজ পড়ল। ছাদে গিয়ে নিশিতার সামনে দাঁড়ালাম। তুমি একটাও শব্দ বললে না কেন? সে কি তোমার সেই আগের প্রেমিক? হ্যাঁ, তাসিন, যার কাছে আমি আমার প্রথম চুমু, আমার প্রথম চোখে দেখা স্বপ্ন সব কিছুই দিয়েছিলাম, অথচ সে বলেছিল তুই বউ হবার যোগ্য না। আমি চোখে আগুন নিয়ে ওর দিকে তাকালাম। এবার আমি তোমার পাশে দাঁড়াবো। তুমি কারো কাছ থেকে কান্না পাবে না, বরং আমি ওকে এমন কাঁদাবো যেন সে কখনো মেয়েকে ঠকাতে সাহস না করে। তাসিন এখনো আমার চোখে চোখ রেখে পুরনো সেই স্পর্শ মনে করিয়ে দেয়। আমি আবার কেঁপে উঠি। তানভীর, আমাকে আগলে রাখো। আমি চুপ করে ওর কপালে ঠোঁট ছুঁয়ে দিলাম। পরদিন ক্লাসে তাসিন পড়াতে এলো। কথাবার্তায় বেশ খোলামেলা, কিন্তু তার চোখ শুধু নিশিতার ওপর। অনেকেই অতীতকে ভুলে নতুন জীবন শুরু করে, কিন্তু কিছু অতীত আবার ফিরে আসে জোর করে, দাবি নিয়ে। আমি ক্লাস শেষে সোজা গিয়ে দাঁড়ালাম ওর সামনে। অতীত নিজের জায়গায় থাকলেই ভালো, বর্তমানকে তাচ্ছিল্য করলে সেটা আগুন হয়ে পুড়িয়ে ফেলবে। তুমি ওর কে? আমি ওর সেই কেউ যে ওর চোখের জল নিজের চোখে নিতে জানে। তাসিন দাঁড়িয়ে থাকলো, কিছু না বলে। আমি চলে গেলাম। রাতে নিশিতা আমার রুমে এলো। একটাও কথা না বলে এসে আমার বুকের মধ্যে মুখ গুজে দিল। আমি আর ভেঙে পড়তে চাই না, আমাকে আগলে রাখো তানভীর, প্লিজ। আমি তার হাত ধরলাম শক্ত করে। এবার কেউ তোমাকে ভাঙতে পারবে না, তুমি আমার, আর আমি তোমার হয়ে থাকবো। ওর ঠোঁট আমার ঠোঁটে এসে থেমে গেল। ভালোবাসার সে চুম্বনে এবার ছিল অভিমান, অধিকার আর প্রতীক্ষা। সকালের ক্লাসটা আমি ঠিকভাবে ধরতেই পারলাম না। নিশিতার চোখ স্পষ্ট ক্লান্তি, যেন ঘুমহীন এক রাত কেটেছে। আমিও জানি ওর মনের ভেতর চলছে ভয় আর দ্বন্দ্বের তাণ্ডব। ক্লাস শেষে আমি নিশিতার হাতটা ধরলাম। চলো আজ ক্যাম্পাসের বাইরে কোথাও ঘুরতে যাই। না, আজ কোথাও যেতে মন চায় না, মাথা অনেক ভার। তাহলে আমার কাঁধে মাথা রাখো, কিছু বলো না, শুধু চোখ বন্ধ করে থাকো। ও ধীরে ধীরে আমার কাঁধে মাথা রাখলো। তার নিঃশ্বাসে আমি বুঝে গেলাম ও অনেক কিছু চেপে যাচ্ছে।
দুপুরে রাফির মুখে শুনলাম তাসিন ক্লাসে শুধু শিক্ষক হয়ে আসেনি, ওর ইচ্ছা আমাদের ডিপার্টমেন্টে স্থায়ীভাবে জয়েন করার। ভাই, আমি তো প্রথমেই বলছিলাম ও ভালো কিছু চায় না, ও তোমাদের ভাঙতে এসেছে। আমি ওকে পাত্তা দিই না, কিন্তু ও যদি নিশিতার মনের ভেতর ঢুকতে পারে তখন। তুমি ওর উপর ভরসা করো, ও বদমেজাজি হলেও ভেতরটা তোমারই। সন্ধ্যায় রবিনা ফুপুর ডাকে আমরা বাসায় যাই। আমি, নিশিতা আর ফুপি ড্রয়িং রুমে বসে আছি। আচমকা ফুপু নিশিতার দিকে ঘুরে বললেন, নিশু, তুমি আর তানভীর কি একটু বেশি কাছাকাছি চলে যাচ্ছ? মা, আপনি এটা বলছেন কেন? কারণ আমি তানভীরকে ছোট থেকে চিনি। ওর চোখে আমি আগুন দেখেছি, আর তোমার চোখে ভয়। এসব বন্ধুত্ব আজকাল আর নির্দোষ থাকে না। আমি চুপ করে থাকতে পারলাম না। ফুপু, আপনি জানেন আমাদের সম্পর্কটা বন্ধুত্বের বাইরে। আমি নিশিতাকে ভালোবাসি, আর ও আমাকে। তুমি কি বুঝছো? এর মানে কি? আমি ওর মা, আর তোমার ফুপু। সমাজ কি বলবে? মা, আপনি যদি আমাদের পাশে না দাঁড়ান তাহলে আমি লড়বো একা, কারণ তানভীর আমার শান্তি। রবিনা ফুপু চুপ করে চলে গেলেন ঘরে। নিশিতা আমার হাত শক্ত করে চেপে ধরল। তানভীর, আজকাল মনে হয় সবাই আমাকে দেখে, ওদের চোখে আমিই যেন দোষী। দোষের কথা ভুলে যাও, তুমি শুধু ভাবো তুমি আমার পাশে আছো। রাতে আমি একটা ম্যাচে গেলাম। কাল রাতে একটু সময় দিবে? পুরনো হিসেবগুলো চুকিয়ে নিতে চাই। আমি রাগে দাঁত চেপে ধরলাম। হিসেব আমি চুক দিয়ে দেব, তুই শুধু সময় মতো মুখ তুলবি। পরদিন নিশিতা ক্লাসে আসেনি, ফোন ধরছে না, মেসেজের জবাবও নেই। সন্ধ্যায় ওর বাসার সামনে দাঁড়িয়ে যখন ওর জানালার দিকে তাকালাম, দেখলাম কেউ একজন ভিতরে ওর হাত ধরে কথা বলছে। তাসিন। মাথার ভেতর ঝড় উঠল। ওর দরজায় ধাক্কা দিয়ে ঢুকতেই ইচ্ছে হলো, কিন্তু পা পিছিয়ে নিলাম। রাতে নিশিতা নিজেই ফোন করলো। আজও এসেছিল, অনেক কথা বলেছে, আমার চোখে চোখ রেখে বলেছে আমি এখনো তার। তুমি কি তাতে বিশ্বাস করো? আমি কনফিউজ তানভীর, ও আমার অতীত, কিন্তু তোমার স্পর্শ আমার বর্তমানে জেগে থাকা অনুভূতি। আমি তোমার পাশে আছি যতদিন না তুমি নিজে ঠিক করো তুমি কার। আমি চাই তুমি আমার হয়ে লড়ো, আমাকে টেনে নিয়ে যাও সেই জায়গায় যেখানে আর কেউ আমাদের স্পর্শ করতে পারবে না। আমি হাসলাম। আমি তোমায় শুধু স্পর্শ করব না, আমি তোমায় ধরে রাখবো সারা জীবন। সবকিছু মিলিয়ে আমার মাথা যেন ধোঁয়ায় ভরে উঠেছে। নিশিতার মুখে কনফিউশন, রবিনা পুপুর মুখে সমাজের ভয়, আর তাসিন নামক আগুনটাকে যেন কেউ হাওয়া দিচ্ছে বারবার। আমি জানি এবার বসে থাকলে নিশিতাকে হারাবো। রাফি ফোন দিয়ে জানালো তাসিন নাকি আজ ক্যাম্পাসের বাইরে কফি শপে কারো সঙ্গে গোপনে দেখা করবে। ভাই, আমি নিশ্চিত এই লোকটা শুধু টিচার নয়, ওর বড়সড় কোনো প্ল্যান আছে। তুই একবার গিয়ে চোখ রাখ। সন্ধ্যা 6টায় কফি শপ ক্যাম্পাসের কাছে আমি বাইক দাঁড় করে কফি শপের কাছের ভেতর চোখ রাখলাম। তাসিন একজন অপরিচিত ছেলের সঙ্গে বসে কাগজের একটা ফাইল দেখাচ্ছে, কানে ইয়ারফোন। আমি রেকর্ড চালু করলাম। এই ভিডিওটা আমি ক্লাসরুমে লুকানো ক্যামেরায় তুলেছি। তানভীর আর নিশিতা একসঙ্গে। ভাই, এগুলো দিয়ে তো মেয়ে শেষ, কিন্তু কেন? কারণ সে আমার না হতে পারলে কারোর না হোক। এই কথা শুনে হাতটা মুঠো করে ফেললাম। নিশিতার চোখের জলে দামও বসবে না। আমি আর সহ্য করতে পারলাম না, ভেতরে ঢুকে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। তোর সাহসে দেখছি বড্ড বেড়েছে তাসিন। একটা মেয়ে তোকে ভালোবেসেনি বলেই আজ তুই ওর জীবন শেষ করতে চাস? ভালোবাসা বলছো? ও তো আমার সঙ্গে ছিল, তোর মতো কাউকে দেখেই ও পথ পাল্টে ফেলেছে। তুই বুঝিস না, নিশিতা তোর সঙ্গে থাকলেও ওর মন কখনো তোর হয়নি, আর এখন তো শরীরটাও না। তাসিন দাঁত চেপে উঠল। সাবধানে কথা বলিস, আমি সব শেষ করে দেব। শেষ করিস, কারণ আমি এখন শুরু করব। রাতে নিশিতার সঙ্গে আমার দেখা, আমি ওকে সব বললাম। তাসিন কি প্ল্যান করেছে, ও কি দেখাচ্ছে অন্যদের। ও আমার জীবনের একটা কালো অধ্যায় ছিল, কিন্তু আমি জানতাম না ও এত নিচে নামবে। তুমি এখনো সময় পাও, চাইলে সব ছেড়ে দিয়ে আমার সঙ্গে চলে যেতে পারো, আমি তোমাকে আগলে রাখবো। আমি পালাতে আসিনি তানভীর, আমি তোমার পাশে দাঁড়াতে এসেছি। এবার আমি লড়বো। আমরা চোখে চোখ রাখলাম। সেই ঋষিতে ভয় নেই, ছিল কেবল তীব্র ভালোবাসা। আমাকে ছুঁয়ে দেখো না আজ, আমাকে নিজের করে নিও একদম সম্পূর্ণভাবে। আমি ওর হাতটা ধরলাম, ধীরে ধীরে ঠোঁট ছুঁয়ে গেল ওর কপালে। আজ নয় নিশু, আমি চাই না এই ভালোবাসাটা কোনো কাদায় মিশে যাক। আমি যখন তোমায় ছুবো তখন চারপাশে থাকবো কেবল আমরা দুজন। তখন আমি আমার সবকিছু দিয়ে দেবো তোমায়।
রাতে রবিনা ফুপু হঠাৎ নিশিতার রুমে এসে দরজা বন্ধ করলেন। তুই জানিস তো আমি তোর মা, আমারও একটা সমাজ আছে, মান সম্মান আছে। মা, আমি তানভীরকে ভালোবাসি, আর যদি সেটা সমাজের চোখে ভুল হয় তাহলে সমাজ বদলাতে হবে, আমি না। তুই কি তানভীরকে নিয়ে পালিয়ে যাবি? আমি পালাবো না, আমি দাঁড়িয়ে লড়বো আপনার সামনে, কারণ আমি আপনাকে ছেড়ে যেতে চাই না মা। তাহলে প্রমাণ কর তুই তানভীরকে ভালোবাসিস আর ও তোর যোগ্য। নিশিতা চোখ তুলে তাকালেন। আমি প্রমাণ করবো মা, তানভীর আমার ভালোবাসা না, সে আমার শক্তি। আমি যখন সকালে ক্লাসে ঢুকলাম মনে হলো চারপাশে একটা অদৃশ্য আগুন চলছে। কারো চোখে আর আগের মতো সৌন্দর্য নেই, অনেকেই কেমন তীর্যকভাবে তাকাচ্ছে। ভাই, এক সর্বনাশ হয়ে গেছে। ক্লাসের গ্রুপে তাসিল একটা ক্লিপ ছেড়েছে তোমার আর নিশিতার ওই ল্যাবে। আমি রাফির ফোনটা হাতে নিলাম, দেখি সেই ক্লিপ যেখানে আমি নিশিতার হাত চেপে ধরে আদর করছিলাম, কিন্তু সেটা কেটে ছেটে এমনভাবে সাজানো হয়েছে যেন ও জোর করে আটকে আছে। আমার মাথা আর ঠান্ডা থাকলো না। এইসব ভিডিও দিয়ে মানুষ কেবল সম্মান নষ্ট করে, সত্যিকে মেরে ফেলতে পারবে না কেউ। আমার পেছনে ফিসফাস ক্লাসমেটরা প্রশ্ন ছুড়ছে। নিশিতা আপু কি এসব করতেন? আমি ওদের থেকে ঘুরে দাঁড়ালাম। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, আর সেই রাতে যা ঘটেছে তা ছিল শুধু দুজন প্রাপ্তবয়স্ক মানুষের সম্মতিতে ঘটে যা ভালোবাসার মুহূর্ত। কেউ জোর করেনি, কেউ বাধ্যও করেনি। থেমে যাও, আমি নিজে বলবো। ও ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো, চোখে কোনো ভয় নেই, কেবল শক্তি। আমি তানভীরকে চেয়েছি, প্রতিটা মুহূর্তে আমি তাকে ভালোবেসেছি। আমি ওর কাছে নিজের সব কিছু স্বেচ্ছায় দিয়েছি, কোনো লজ্জা নেই, কারণ আমরা একে অন্যকে সম্মান করি। বাহ, ভালো নাটক করো। আসল মুখোশ তো খুলেই গেছে। তাসিন, মুখোশ তোমার খুলবে এখন। ঠিক তখন রাফি দরজায় ঢুকলো, হাতে প্রিন্ট আউট আর একটি পেন টাইপ। এই দেখো, তাসিন ল্যাবে লুকানো ক্যামেরা বসিয়েছিল, আমি সিকিউরিটি ফুটেজ থেকে সেটা বের করেছি। এখানে আছে ওর নিচের মুখে স্বীকারোক্তি কিভাবে ফেক ভিডিও বানিয়েছে। সবাই চুপ। তোরা সবাই মিলে প্ল্যান করছিস, আমি ফাঁসবো না। আমি সামনে গিয়ে দাঁড়ালাম। তুই আগে আমাদের ভাঙতে চেয়েছিলি, আজ আমরা তোকেই ভেঙে দিচ্ছি। রাত 11টা, ছাদে আমি আর নিশিতা দাঁড়িয়ে আছে, দূরে শহরের আলো, হাতে হাতে হাত ধরা। আজ যদি তুমি না থাকতে আমি ভেঙে পড়তাম। তুমি ভাঙবে না, তুমি আমার সবচেয়ে বড় শক্তি। ও মাথা রাখলো আমার কাঁধে। আমি আজ সত্যি বুঝেছি, তুমি শুধু আমার প্রেমিক না, তুমি আমার সম্মানও। আমরা ধীরে ধীরে একে অপরের দিকে এগিয়ে গেলাম, ঠোঁট শুয়ে গেল ঠোঁটে। এই চুমুতে ছিল প্রতিজ্ঞা, প্রেমের প্রমাণের আর সম্মান বাঁচানোর। সেদিন রাতে আমি নিশিতাকে বাড়ি পৌঁছে দিয়ে ফিরে আসিলাম, হঠাৎ পেছন থেকে এক নারী কণ্ঠ শুনলাম। তানভীর, কিছু কথা আছে তোমার সাথে। আমি থেমে গেলাম, ঘুরে দাঁড়াতেই ফুপুর চোখে ছিল চাপা রাগ আর শঙ্কা। বলো ফুপু। তুমি জানো নিশিতা আমার মেয়ে, আর তুমি আমার ভাইয়ের ছেলে। এই সম্পর্কটা তো সহজ না। সম্পর্কে কোনো হিসেব হয় না ফুপু। আমি ওকে ভালোবাসি, সম্মান করি, আর সেই আমার ভবিষ্যৎ। ফুপু কাজ জাগিয়ে বললেন। তুমি কি জানো নিশিতা অসুস্থ? ওর শরীরে এমন কিছু চলছে যা তুমি জানলে হয়তো টলেও যেতে পারো। কি বলছো তুমি? কি অসুস্থতা? ডাক্তার বলেছে ওর নার্ভের এক ধরনের জটিলতা আছে। মাঝে মাঝে অতিরিক্ত মানসিক চাপ পেলে ওর অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ও তোমার সাথে সম্পর্ক রাখছে, এটা জানি, কিন্তু ও যদি ভেঙে পড়ে তাহলে? আমি ফুপুর চোখে চোখ রাখলাম। আমি ওকে ভাঙার জন্য পাশে নেই ফুপু, আমি ওর ছায়া হতে চাই। ওর ভিতরে লড়াই আছে, আমি সেই লড়াইয়ের পাশে দাঁড়াতে চাই। ফুপুর চোখ কিছুটা নরম হলো। রাত 2টা, হঠাৎ আমার ফোনে রাফির কল। ভাই, নিশিতা আপু অজ্ঞান হয়ে গেছে, বাসার সবাই হাসপাতালে নিয়ে গেছে। আমি ছুটে গেলাম, নিশিতাকে দেখে বুক হিম হয়ে গেল, চোখ বন্ধ, ঠোঁট শুকনো। পাশে ফুপু দাঁড়িয়ে কাঁদছিলেন। আমি চুপচাপ ওর কপালে হাত রাখলাম। তুমি এমন হয়ে যেও না নিশু, আমি তো এখনো তোমায় বলতে পারিনি তুমিই আমার সব। ডাক্তার এসে বললেন। সেই রাতেই নিশিতা জ্ঞান ফিরল, খুব দুর্বল গলায় বলল। তুমি এসেছো? আমি কোথাও যাব না, বলো। তুমি চোখ বন্ধ করলে আমার সব আলো নিভে যায়। আমি ভেঙে যেতে চাই না, আমি চাই তুমি আমায় ধরে রাখো। আমি ওর হাতটা চেপে ধরলাম। আমি আমি ধরবো নিশু, এত জোরে ধরবো যে কেউ তোমায় আর কাঁদাতে পারবে না। সেদিন রাতেই ওর পাশে বসে ওর কপালে চুমুকে আমি বললাম, আজ থেকে আমি শুধু তোমার প্রেমিক না, আমি তোমার পাহারাদার,
তোমার ওষুধ, তোমার শান্তি, তুমি আমার বউ হবা। এটা শুধু কথা না, এটা আমার প্রতিজ্ঞা। আমি রাজি, যদি তুমি আমায় আগের মতো করে আদর করো, যদি তুমি আমায় আবারও ছুঁয়ে বলো তুমি শুধু আমার। আমি ওর চোখে তাকালাম, চোখে ভয় নেই, কেবলমাত্র প্রেম। ওর ঠোঁটের নিচে ঠোঁট রাখলাম। আমাদের মধ্যে সেদিন শুধু ভালোবাসা ছিল না, ছিল কাপা হাতে সাহস নিয়ে ওকে শক্ত করে আগলে রাখার অঙ্গীকার। হাসপাতাল থেকে নিশিতাকে যখন বাসায় ফিরিয়ে আনলাম, ওর চোখে ছিল কেবল প্রশান্তি, কিন্তু আমি জানতাম এই প্রশান্তির নিচে লুকিয়ে আছে গভীর ভয়, চাপা যন্ত্রণা আর অনেক অসমাপ্ত কথা। রাতে হঠাৎ রবিনা ফুপার স্বামী, আমার ফুপা, আমাকে ডেকে নিলেন। ওনার মুখে কোনো হাসি নেই। তুমি বড় হয়েছো বুঝি, কিন্তু বড় হওয়ার মানে এই না নিজের সিনিয়র শিক্ষিকার মেয়েকে ভালোবেসে বিয়ের স্বপ্ন দেখবে। আমি শান্ত থাকলাম। আপনি একবারও জিজ্ঞেস করলেন না আমি কেন ওকে ভালোবাসি? আমি দেখছি তুমি ওর সাথে রাত কাটাও, ছবি ভিডিও ছড়াও, এরপর বলো প্রেম। এটাই এখনকার ভালোবাসা? যদি ভিডিও দেখে বিচার করেন তাহলে আপনিও ভুল করবেন। আমি ওকে শুধু ভালোবাসি না, আমি ওর জীবনের দায় নিতে চাই। দায় নেবার সাহস কেবল কথা দিয়ে হয় না। কথা দিয়ে শুরু হয়, আর আমি আজ পুকুর সামনে দাঁড়িয়ে বলছি আমি নিশিতাকে বিয়ে করব, ওর পাশে থাকবো জীবনের শেষ দিন পর্যন্ত। ফুপা কিছুক্ষণ চুপ থেকে চলে গেলেন। আমি জানি সামনের পথ কঠিন, কিন্তু আমি পিছুপা হব না। রাত 11:30, ফোনে একটাই মেসেজ এলো, আসবে একটু, একা থাকতে ভয় করছে। আমি দরজা খুলেই ওর রুমে ঢুকলাম। নিশিতা জানালার পাশে দাঁড়িয়ে, হালকা সাদা রাতের পোশাক, চোখে ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির মাঝেও একরাত চাওয়া। তানভীর, আমি আজ একটু সাহস করে বলতে চাই, তুমি আজ আমায় কাছে টানবে? আমি ধীরে ধীরে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। আমি চাইলে কখনো জোর করিনি, আজ তুমি বলছো, তাই আজ আমি আমায় পুরোপুরি তোমার করে দেব। ও আমার বুকে এসে মাথা রাখলো, আমি হাত রাখলাম ওর কোমরে। নিশিতা ধীরে ধীরে আমার গলায় স্পর্শ করলো, আমার চুলে আঙুল চালিয়ে দিল। আমরা ধীরে ধীরে বিছানায় গিয়ে বিছানার দিকে এগোলাম। বাতি নিভে গেল, কিন্তু ঘরটা আলোকিত ছিল আমাদের ভালোবাসার উষ্ণতায়। তানভীর, আমাকে ভালোবাসো, যেন কাল না আসে। আজ রাতটা শুধু আমাদের, কেবল প্রেম, কোনো ভয় না। সকাল, রোদে সে জানালায় পড়ছে। নিশিতা আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। আমি ওর কপালে চুমু খেয়ে বললাম, আজ থেকে তুমি শুধু আমার প্রেম না, আমার পরিবার, আমার স্ত্রী, আমার সমস্ত কিছু। সকালটা অন্যরকম ছিল। নিশিতা আমার বুকে মাথা রেখে ঘুমিয়েছিল, আর আমি ওর চুলে হাত বুলিয়ে যাচ্ছিলাম, কিন্তু মনের ভেতর জানতাম আজকের দিনটা সহজ হবে না। আমাকে কলেজে যেতে হবে, যেখানে ইতিমধ্যে গুঞ্জন ছড়িয়ে গেছে সিনিয়র শিক্ষিকার মেয়ে আর জুনিয়র ছাত্রের রিলেশনশিপ নাকি একদা পেরিয়ে গিয়েছে। কলেজে ঢুকেই ফোনটা বেজে উঠলো। ফোনে ভাই, শুনছি প্রিন্সিপাল স্যার তোকে ডেকেছে, আজ মনে হয় বড় কিছু হবে। আমি পালিয়ে বাঁচবো না। প্রিন্সিপালের কেবিনে ঢুকতেই রুমে ছিল আরো 3 জন শিক্ষক, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল আর আমার ফোপা। তানবীর, আমরা তোমার রেজাল্ট আর ক্যারেক্টার জানি, কিন্তু এখন যে গুজব চলছে তুমি কি সেটা সত্যি বলে স্বীকার করো? আমি মাথা উঁচু করে উত্তর দিলাম, আমি গুজব স্বীকার করি না, কিন্তু হ্যাঁ, আমি নিশিতাকে ভালোবাসি, আর ও আমার হবু স্ত্রী। তুমি বিয়ের কথা বলছো একটা স্টুডেন্ট হয়েও? সম্পর্কটা আমি লুকোইনি, আর ভালোবাসা বয়স বা সম্পর্ক চেনে না। প্রিন্সিপাল কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি যদি ওকে সম্মান দিয়ে সামনে এগাতে চাও তাহলে কলেজ তোমার পাশে থাকবে, কিন্তু কোনো অশালীনতা চলবে না, বুঝলে? আমি কথা দিচ্ছি আমি কখনো কলেজের পরিবেশ নষ্ট করিনি, আর করবো না। অন্যদিকে নিশিতা নিজেও সেই দিন কলেজে ফিরল। প্রথম ক্লাসেই ছাত্ররা ফিসফিস করছিল, কয়েকটা মেয়ে খোলাখুলি হাসাহাসি করছিল। আমি ক্লাসের দরজার পাশে দাঁড়িয়ে দেখছিলাম ও কি করে সামলায়। যারা পেছনে বসে গল্প করছে তারা যদি আসল ক্লাসটা বোঝে, তাহলে জীবনেও এমন পুরুষ পাবে না যে শুধু শরীর না, দায়িত্বও নেয়। ক্লাস পুরো নীরব হয়ে গেল। আমি বাইরে দাঁড়িয়ে গর্বে বুক ফুলিয়ে ফেললাম। এটাই ছিল আমার নিশো, বদমেজাজি, হট, কিন্তু নিজের সম্মান জানে। সেদিন দুপুরে রাফি আবার আমাকে ডেকে বলল, ভাই, তাসিনের নাম মনে আছে, যে আগে নিশিতার পেছনে ঘুরতো? হ্যাঁ, কেন? সে আবার ফিরে এসেছে আর কারোর সাথে দেখা করছে। নিশিতার কিছু পুরনো মেসেজ নাকি রেকর্ড আছে ওর কাছে। ওর সাহস হয় কিভাবে? রাতে নিজে তার বাসায় গেলাম, ও তখন পড়ছিল। তোমাকে কিছু বলার আছে। বলো।
আগামী শুক্রবার আমি তোমার সামনে পুরো ফ্যামিলির সামনে বিয়ের প্রস্তাব দিব। এবার সবকিছুর একটা সীমানা টানতে হবে। তুমি তো জানো আমি সাহসী, কিন্তু তুমি পাশে থাকলে আমি অদম্য। আমি ওর ঠোঁটে আলতো করে চমকে খেয়ে পড়লাম। আমি আছি সব সময়। সকালটা শুরু হলো রাফির ফোন কল দিয়ে। ভাই, আমি তাসিনের ফোন হ্যাক করেছিলাম। তোর কথা অনুযায়ী একটা অডিও ক্লিপ পেলাম, যেটাতে নিশিতাকে ব্ল্যাকমেল করার প্ল্যান করছে ও। ওইটা এখনই পাঠা। আমি আর এক মুহূর্ত ওর এই নাটক সহ্য করব না। অডিওতে শোনা গেল, আমার রক্ত গরম হয়ে গেল। এতদিন যে কাদা ছিল সে আজ নিজেই মুখেই ফেসে গেল। দুপুরে কলেজের পাশে ক্যান্টিনে তাসিনের সঙ্গে মুখোমুখি হলাম। আমি এখানা, রাফিও ছিল, আর হাতে ছিল সেই অডিও ক্লিপ। তাসিন, তুই ভেবেছিলি নিশিতা নামে কথা ছাড়বি, আমি চুপ থাকবো? ও কখনোই তোর ছিল না, আর এখনো আমার। আর যদি আবার ওর নামে কিছু বলিস, এই রেকর্ডিং সোজা ওর বাবার কাছে পাঠিয়ে দেব। ক্যান্টিনের সবাই শোনো, আজ থেকে তাসিনের মুখ বন্ধ। তাসিন থমকে গেল, আর কিছু বলো না, চুপচাপ উঠে চলে গেল। সন্ধ্যায় আমি ও নিশিতা রুবিনা ফুপুর সামনে বসে আছি। নিশিতা একটু ঘাবড়ে ছিল। তানভীর, তুমি আমার মেয়ে বলে কখনো মনে করিনি, কিন্তু আজ তোমার চোখে যা দেখছি তাতে মনে হচ্ছে তুই ওকে জীবনের সবচেয়ে বড় সম্মান দিবি। ফুপু, আমি শুধু প্রেম করিনি, আমি দায়িত্বও নিতে চাই। তাহলে সামনে যা করবি সেটাতে যেন সাহস থাকে, যেন কেউ আর তোমাদের সম্পর্ক নিয়ে আঙ্গুল তুলতে না পারে। শুক্রবার পুরো বাড়ি লোকজনে ভর্তি। ফুপু নিজে আত্মীয়দের ডেকে এনেছেন। নিশিতা একপাশে বসা। আজ অসম্ভব সুন্দর লাগছিল তাকে। লাল গ্রাউন্ড, হালকা কাজ, নাকের পাশে টিপটা যেন তার গর্বের প্রতীক। আমি ধীরে ধীরে গিয়ে সবার সামনে ওর সামনে হাঁটু গেড়ে বসলাম। নিশিতা, তুমি শুধু আমার সিনিয়র বা রবিনা ফুপুর মেয়ে না, তুমি আমার সবচেয়ে গভীর অনুভব। আমি চাই তুমি আমার জীবন সঙ্গী হও। তুমি কি আমাকে তোমার স্বামী হওয়ার সম্মান দেবে? নিশিতা কিছুক্ষণ চুপ, সবার সামনে চোখ ছলছল করছিল। তারপর হালকা হাসলো, আমার কানে মুখ এনে বলল, হ্যাঁ, আমি তো সেই রাতেই রাজি ছিলাম। আমি উঠে দাঁড়ালাম। ওর কপালে একটা দীর্ঘ চুমুক এলাম। সবাই হাততালি দিল। আমার ফোপা চুপচাপ উঠে বাইরে চলে গেলেন। কিন্তু আমি জানতাম আজ শুরু হলো আমাদের নতুন যুদ্ধ, ভালোবাসাকে প্রতিষ্ঠার যুদ্ধ। ভোরবেলা নিশিতা আমাকে ফোন দিল। কালকে রাতটা যেন একটা স্বপ্ন ছিল, কিন্তু আজ সকাল থেকেই শুরু হবে বাস্তবের যুদ্ধ। আমি জানতাম নিশিতাকে বিয়ে করার মানে শুধু প্রেম না, দায়িত্ব, সম্মান আর সমাজের সঙ্গে লড়াই। দুপুরে রবিনা ফুপু আমাকে ডেকে পাঠালেন। ঘরে ঢুকতেই ফুপা সোফায় বসা, মুখ থমথমে। তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও, তাহলে তোমাকে পড়াশোনা ছেড়ে দিয়ে ব্যবসায় নামতে হবে। চাকরি করলে চলবে না, আমার মতো পুরুষ হতে হবে। আমি থমকে গেলাম। এটাই তাদের শর্ত। আমি নিশিতাকে ভালোবাসি, কিন্তু আমার স্বপ্ন আমি ছাড়বো না। আমাকে শুধু প্রেম না, সম্মান দিতে চাই, নিজেকে বিক্রি করে নয়। তাহলে ভুলে যাও বিয়ে। রবিনা ফুপু কিছু না বলে চুপ করে রইলেন, কিন্তু ওর চোখে চোখে আমি সমর্থনের ছাপ দেখতে পেলাম। রাত 9টার দিকে নিশিতা আমার বাসার সামনে এসে দাঁড়ালো। আমি সব শুনেছি। আরেকটা কথা শোনো, আমি তোমাকে বিয়ে করব, তাতে যত বাধাই আসুক। বাবাকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু তুমি যদি আমার পাশে থাকো, আমি কাউকে ভয় পাই না। আমি ওর হাত শক্ত করে ধরলাম। আমি আছি, কিন্তু এবার যদি কেউ আমাদের সম্মান নিয়ে খেলা করে, আমি থেমে থাকবো না। ঠিক তখনই রাফির ফোন এলো। ভাই, তাসিন আবার মাথা খারাপ করেছে। নিশিতার পুরনো একটা পার্টি ছবিকে এডিট করে ছড়িয়ে দিচ্ছে অনলাইনে। আমি চুপ করে গেলাম। এবার আমি ওর বিরুদ্ধে লড়ব। আমার সম্মান নিয়ে খেলা কেউ করলে আমি আর চুপ থাকবো না। সেই রাতে আমি আর নিশিতা ডিসাইড করলাম এবার আর কারোর সামনে মাথা নত করবো না। আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম, আমরা রেজিস্ট্রি করব, লুকিয়ে নয়, বরং আইনিভাবে, স্পষ্টভাবে, যেন কেউ আর আমাদের প্রশ্ন করতে না পারে। সকাল 10টা আমি আর নিশিতা লোকচক্ষুর আড়ালে একটা লোকাল রেজিস্টার অফিসে হাজির হলাম। রাফি আমাদের সাথে। রেজিস্টার সাহেবও সব রেডি করে রেখেছেন। জানো তানভীর, এই কাগজে সই দিয়ে আমি শুধু তোমার বউ না, পুরো সমাজের মুখে চপেটাঘাত করতে চলেছি। আর আমি আজকে তোমায় শুধু ভালোবাসা না, স্থায়ী পরিচয় দিচ্ছি, তোমার নিজের পরিচয়, যেখানে কেউ আঙ্গুল তুলতে পারবে না। আমরা দুজন একে একে সই করলাম। ঠিক তখনই অফিসের দরজা ধাক্কা দিয়ে খুলে গেল। ফোপা আর রবিনা ফুপু দুজনেই দাঁড়িয়ে। ফোপার মুখ রাগে গরম, ফুপুর চোখ ভেজা। এটা কি নাটক চলতেছে?
আমার মেয়ে আজ আমার ইচ্ছা ছুঁড়ে ফেলে দিল। আমি এগিয়ে গেলাম। ফুপা, আমি আপনাদের অপমান করিনি, শুধু আপনাদের ভয়কে পেছনে ফেলে সাহস দেখিয়েছি। আমি নিশিতাকে ভালোবাসি আর সম্মানের সাথে তাকে স্ত্রী করেছি। তুমি যদি একটা ভুল করো আমি মাফ করব না। আমিও মাফ করব না, কারণ এই সম্পর্ক আমি নিজের ইচ্ছাই বেছে নিয়েছি। এতক্ষণে বাইরে তাসিন দাঁড়িয়েছিল। রাফি হঠাৎই ওকে টেনে ভেতরে এনে রেজিস্ট্রার সাহেবের সামনে ফোনটা চালু করলো। এই অডিও শোনেন স্যার, এই লোকটা আজ সকালে বলছিল নিশিতার রেজিস্ট্রি করলেও আমি ফেক ছবি ভাইরাল করে দিব। এইটা প্রাইভেট কথা ছিল, কে হ্যাক করলো? অফিসার এক একে সই নিয়ে বললেন। আমার বুকের ভেতর থেকে যেন দীর্ঘশ্বাস বের হলো। নিশিতা আমার হাত শক্ত করে ধরলো। এখন কেউ বলুক আমি তার সিনিয়র, আমি বলবো আমি তার বউ। কলেজে ঢুকলাম নিশিতার হাত ধরে। অনেকগুলো চোখ আমাদের দিকে ফিরল। গুঞ্জন, কানাকানি, কিছু ফিসফাস, কিছু রাগে ফুঁসে ওঠা মুখ। আমার চোখ নিশিতার মুখের দিকে গেল। গাঢ় লাল লিপস্টিক, কপালে ছোট্ট একটা টিপ, চোখে ভরপুর আত্মবিশ্বাস। আজ কাউকে লুকাবো না, আজ সবাই জানুক তানভীর শুধু আমার প্রেমিক না, আমার স্বামী। কলেজের ভেতর পা রাখতেই পুরনো এক টিচার রহমান স্যার আমাদের ডাকলেন। নিশিতা, তুমি তো ফাইনাল ইয়ারে, বিয়ের পর এমন প্রকাশ্য ঘুরে বেড়ানো তোমার জন্য ঠিক না। আমার বিয়ে লুকানোর মতো না স্যার, আমি গোপনে কিছু করিনি। আর একজন স্বামীর হাত ধরে হাঁটাটা কি অপরাধ? আমরা কেউ নৈতিকতার সীমা অতিক্রম করিনি স্যার, বরং সমাজের ভয়কে জয় করেছি। রাফি ততক্ষণে পেছন থেকে এসে চোখ দিল। এই যে কলেজের অনেক সিনিয়র ছেলে দিনের পর দিন জুনিয়র মেয়েদের ঘোরায়, প্রেম করে, লুকায়, সেটা কেউ দেখে না। আর তানভীর নিশিতা বিয়ে করেছে বলে এদের চোখে আজ সমস্যা। রায়মান স্যার চুপ মেরে গেলেন। ছোট একটা মিটিং ডাকা হলো। কিছু শিক্ষিকা আবার গম্ভীর মুখে বললেন। তখনই রবিনা ফুপু উপস্থিত হয়ে ধীর কণ্ঠে বললেন, আমি এই মেয়ের মা, আমি গর্বিত। আমার মেয়ে বিয়েটা ভালোবাসা আর সাহস দিয়ে করেছে। আমি চাই আপনারা এটা উদাহরণ হিসেবে দেখুন, সমস্যা হিসেবে না। বিকেলের ক্লাস শেষে আমরা কলেজের পেছনে পুরোনো লাইব্রেরি রুমে গিয়ে বসি। নিশিতা তখন আমার পাশে মাথা রেখে বসলো। আজ তোমার হাতটা ধরে যখন কলেজে ঢুকেছি মনে হচ্ছিল পুরো দুনিয়া আমার হোক। দুনিয়া হয়তো আমাদের না, কিন্তু তুই আমার, এই বিশ্বাসটা আজ সত্যি করে দিলাম। আমি ওর চিবুকে হাত রাখলাম, নিঃশব্দে ওর চোখে চোখ রেখে বললাম, আজ তুই শুধু সিনিয়র না, তুই আমার সবচেয়ে প্রিয় স্ত্রী। ওর ঠোঁটের কোনায় এক ছেলতে হাসি দিল আর আমার কাঁধে মুখ রেখে বলল, এবার এক রাত শুধু আমাদের হোক, ভালোবাসা দিয়ে ভরে উঠুক। সেদিন রাতটা ছিল একান্ত রোমান্টিক, আর 10টা রাতের চেয়ে আলাদা। আমি বুঝতে পারলাম ভালোবাসা শুধু অধিকার না, দায়িত্ব। আমার বউ, আমার সিনিয়র, আমার অহংকার আজ আমার পূর্ণ করে দিয়েছে। কলেজে বিয়ের খবর রেজিস্ট্রার অফিসের মাধ্যমে কর্তৃপক্ষের কানে পৌঁছে গেছে। সকালবেলা ক্লাসে ঢোকার আগেই নোটিশ বোর্ডের সামনে ভিড়, একটা চিঠি চলছে। শালার কি আর! আমি আর নিশিতা কাছে গিয়ে দেখি স্পষ্ট লেখা, শকড নোটিশ। ছাত্রী নিশিতা রহমান কেন ব্যক্তিগত সম্পর্ককে কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পর্যায়ে নিয়ে গেছে তা লিখিত ব্যাখ্যা দিতে বলা হলো। নিশিতা চুপচাপ দাঁড়িয়ে রইল। পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন ফিসফিস করছিল, কারোর গায়ে তো ছুঁইনি, সম্মানের সাথেই বিয়ে করেছে, তাহলে ক্ষতি কোথায়? ওই সময় রাফি হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, ভাই, তাসিন ভাইয়ের উপরের স্যারদের কানে লাগিয়েছে, বলছে তুমি নাকি নিশিতার সাথে বিয়ে করে কলেজের নিয়ম ভেঙেছ। শালা এবার ছাড়বো না। আমি সোজা গেলাম ভাইস প্রিন্সিপালের রুমে। নিশিতাও গেল আমার সাথে। তোমরা কি বোঝো না, কলেজে পড়া অবস্থায় এভাবে প্রকাশ্যে বিয়ে মানে প্রতিষ্ঠানের নিয়ম নীতির অবজ্ঞা। স্যার, যদি আমরা গোপনে প্রেম করতাম, ফেক সম্পর্ক চালাতাম, তাহলে সম্মানিত হতাম। আমরা বিয়ে করেছি, দায়িত্ব নিয়েছি। আমি কলেজে পড়ছি, বিয়ে করেছি, এখন কি আমার অধিকার নেই স্বাভাবিকভাবে চলার? ভাইস প্রিন্সিপাল কিছুক্ষণ চুপ থাকলেন। ভালো, তাহলে তোমরা লিখিত ব্যাখ্যা জমা দাও, এরপর সিদ্ধান্ত হবে। বাইরে বেরিয়ে দেখি তাসিন কানে ফোন লাগিয়ে হাসে। দেখবি নিশিতা, সিনিয়র হওয়ার অহংকার দিয়ে কত দূর যাস। আমি রাগ নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছিল, কিন্তু তখন রুবিনা ফুপু এসে পাশে দাঁড়ালেন। তাসিন, আজ থেকে নিশিতা শুধু আমার মেয়ে না, আমার গর্ব। আর তুই যে মেয়ের সম্মানে বিয়ে করলো তাকে কলঙ্ক বানাতে চাইছিস? তাসিন চুপ মেরে গেল। রাফি আমাকে একটা ইউএসবি দিল। ভাই, এটা কাল রাতে রেকর্ড করেছি। তাসিন বলছিল,
শোকজের কপিটা আমি নিজেই ভাইস প্রিন্সিপালের টেবিলে রেখে এসেছি, প্রমাণ হিসেবে কাজে লাগবে। আমি সেই প্রমাণ সহ চিঠি লিখে জমা দিলাম। সন্ধ্যায় নিশিতা আমার কাঁধে মাথা রেখে বলল, আগে ভেবেছিলাম বিয়েটাই যুদ্ধ, এখন বুঝছি সম্মান ধরে রাখাটাই আসল যুদ্ধ। আর এই যুদ্ধে আমরা একসাথে তোর হাত ছাড়বো না। ও চোখের কোণে এক ফোঁটা জল লুকিয়ে ফেললো। আমি সেই চোখে চুমু দিয়ে বললাম, তুই শুধু আমার সিনিয়র না, আমার সাহস। সকাল 9টা, কলেজের স্টাফ রুমে অস্থির পরিবেশ। আজ কলেজ বোর্ড মিটিং। কেন্দ্রবিন্দুতে আমি আর নিশিতা। আমরা দুজনে সোজা কলেজের অফিসে গেলাম। মাথা উঁচু করে পেছনে ছিল রাফি, হাতে সেই ইউএসবি। রুমের দরজা বন্ধ। ভেতরে কলেজে ভাইস প্রিন্সিপাল, কয়েকজন শিক্ষিকা আর বোর্ড মেম্বাররা বসে আছেন। তানবীর, নিশিতা, তোমাদের কি বোর্ডের সামনে কিছু বলার আছে? আছে স্যার, আগে একটু প্রমাণ দেখাতে চাই। আমি রাফির দেওয়া ইউএসবিটা অফিসের প্রজেক্টরে চালালাম। সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে তাসিন কিভাবে ভাইস প্রিন্সিপালের রুমে ফাইল রেখে এসেছে, কিভাবে নিশিতা আর তানবীরকে কলেজের থেকে হেয় করতে হবে এসব বলছে। বোর্ডরুমে পিনপতন নীরবতা। এটা কি সত্যি তাহসিন? স্যার, আমি মানে নিজের ব্যর্থ প্রেমকে প্রতিশোধে পরিণত করছিল এই ছেলে। আমার মেয়ে বিয়ে করেছে সম্মানের সাথে, আজ সে লড়ছে নিজের পরিচয়ের জন্য। আমি কোনো অর্থনৈতিক কাজ করি না, বরং একটা সম্পর্কের বৈধ করে সমাজের ভয় পেয়েছি। এটা যদি দোষ হয় তবে সে দোষ আমি গর্বিত। বোর্ড সদস্যরা নিজেদের মধ্যে আলাপ করে যা বললেন তাতে আমাদের বুকটা প্রশান্তিতে ভরে উঠল। আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাদের বিরুদ্ধে শোক বাতিল করা হলো, তাসিনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, আর এই কলেজে বিবাহিত ছাত্রছাত্রীদের সম্মানহানিকর আচরণের বিরুদ্ধে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কলেজ থেকে বের হয়ে নিশিতা চোখ তুলে বলল, একটা যুদ্ধ তো জিতেই গেলাম, এবার কিছুক্ষণ শুধু দূর হয়ে থাকতে চাই। আমি হাতটা ওর কোমরে রেখে বললাম, তুই আমার পাশে থাকলেই আমি সব লড়াই জিতে যাব। সে আমার কাঁধে মাথা রাখলো আর হালকা গলায় বলল, রাতটা আজ একটু বেশি রোমান্টিক হলে কেমন হয়? আমি হাসলাম। আর শুধু তোমার সাহস, রাগ, ভালোবাসা সবটুকু নিয়ে আমার। সেদিন রাতে আমাদের ঘর যেন ছিল ভালোবাসার এক নীরব গলিগোচে, আলো কম, অনুভব বেশি। আজ কলেজে এক অদ্ভুত উষ্ণ হাওয়া। নিচিতা সকালেই জানালো, তোমার সাথে পরিচয় করাবো আমার এক ক্লোজ বান্ধবী, স্কুল থেকে আমরা খুব কাছে, সঞ্জিতা। আমি হালকা হেসে বললাম, ঠিক আছে, তবে আমার থেকে সুন্দর হলে কিন্তু তুই বিপদে পড়বি। তোর এটা এখনো চিন্তা, তুই ছুঁয়ে দেখবি না। কলেজের করিডোরে দুপুরে দাঁড়িয়ে আছে, হঠাৎ একটা মেয়ের গলার ডাকে। তুমি কি তানভীর? আমি ঘুরে দেখি একটা স্মার্ট, স্টাইলিশ, সুগঠিত ফিগারের মেয়ে। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, দাঁড়িয়ে আছে। চেনা চেহারার সঙ্গে একটা অচেনা আকর্ষণ। আমি তানবীর। তুমি বুঝি সঞ্জিদা? হ্যাঁ, নিশিতার কাছ থেকে তোমার অনেক কথা শুনেছি, আজ সামনাসামনি দেখে মনে হচ্ছে সে কমই বলেছে। আমার ভেতরে একটা অস্বস্তি লাগলো, ভদ্রভাবে হাসলাম। সে তোমার অনেক প্রশংসা করেছে। নিশিতা একটু পরে এসে পড়ল, ওর চেহারায় একটা অদ্ভুত উচ্ছ্বাস। দেখ কেমন সুন্দর না সঞ্জিতা, আর এখনো পর্যন্ত ব্যাচেলর। ব্যাচেলর থাকা কিন্তু এখন সাহসের ব্যাপার, বুঝলি? আর আমি সাহস করে বিয়ে করে ফেলেছি, এখন তানভীরকে আগলে রাখতে হবে। আমরা তিনজন একসাথে ক্যাফেতে বসি, কিন্তু কথা বলতে বলতে টের পেলাম সঞ্জিতার চোখ আমার উপর একটু বেশি ছিল। বিকেলে দেখে কলেজ থেকে ফেরার সময় রাফি এসে বলল, ভাই তুই সাবধানে থাকিস, তাসিন কিন্তু নতুন নাটক শুরু করেছে। এবার কি? ও এখন সঞ্জিতার পেছনে লেগেছে, তার কান ভাঙিয়ে বলছে তুই নাকি নিশিতাকে জোর করে বিয়ে করেছিস। শালাই এত নিচে নামবে ভাবিনি। রাতে নিশিতা হঠাৎ চুপচাপ। আমি পাশে বসে বললাম, কি হয়েছে তোর? জানি না, সঞ্জিতার সঙ্গে কথা বলার পর মনে হলো সে তোকে একটু বেশি মনোযোগ দিয়ে দেখছে। আমি হাসলাম। হ্যাঁ, তোমার মতো সিনিয়র বউ যদি থাকে পাশে, অন্য কেউ কাছে আসতে পারবে নাকি? হ্যাঁ। ও কিছু না বলে বুকের দিকে মাথা রেখে থাকলো। আর আমি বুঝলাম শুরু হয়েছে এক নতুন খেলা, যার নাটের গুরু এবার পুরনো বন্ধু। সকাল 11টা, ক্লাস শেষ করে করিডোরের পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ পেছন থেকে ডাক, তানভীর, একটু কথা বলতে পারি? আমি ঘুরে দাঁড়ালাম। নিশিতা তখন ক্লাসরুমে কিছু বুঝবে না। সঞ্জিতার চোখে আজ অন্যরকম এক আত্মবিশ্বাস। হ্যাঁ বলো।
ক্যাফের পাশে একটু চুপচাপ জায়গা আছে, সেখানে বসি। আমি একটু দ্বিধা করে গেলাম, হয়তো কিছু এক দরকারি কথা। দুজনে বসলাম ক্যাবের পাশে, সিঁড়ির ধাপে, আশপাশ ফাঁকা। আমি জানি তুই আমাকে এখন ভুল বুঝবি, কিন্তু একটা কথা বলতে হবে। কি বলবে? তোকে প্রথম দেখেই বুঝে গেছি তুই আলাদা। তোর চোখে কিছু আছে যেটা ঠকানো যায় না। আমি একটু চমকে উঠলাম, সোজা বললাম, সানজিদা তুই কি বলতে চাইছিস? তুই নিশিতাকে ভালোবাসিস সেটা জানি, কিন্তু আমি তোকে শুধু বন্ধু হিসেবেই চেয়েছিলাম, না চাইও না। আমি কেমন থেমে গেলাম। প্লিজ এমন কিছু বলিস না যেটা শুনলে আমি তোর সম্মানটাও হারিয়ে ফেলি। সম্মান দিয়ে ভালোবাসা টেকে না রে। আমি জানি তুইও মাঝে মাঝে আমাকে নিয়ে ভাবে। না, আমি শুধু আমার বউকে নিয়ে ভাবি। আর তুই যে পথে হাসছিস সেটা বন্ধুত্ব না, ফাঁদ। আমি উঠে দাঁড়ালাম, যাওয়ার সময় সাপ জানিয়ে দিলাম, আবার যদি একা ডেকে এমন কথা বলিস তাহলে নিশিতাকে নিজেই সব বলে দেব। দুপুরে রাফি এসে পাশে দাঁড়ালো। ভাই, তুই একা ছিলি ওর সাথে? হ্যাঁ, কিন্তু আমি বের হয়ে এসেছি, কথা একদম কেটে দিয়েছি। সাবধানে থাকিস ভাই, তাসিন এই জায়গাটা নিয়েই খেলবে। শুনছি সঞ্জিদাকে দিয়ে একটা স্ক্রিপ্ট বানাচ্ছ। এবার তাসিন যদি আবার কিছু করে আমি হাতেই আইন তুলে নেব। সন্ধ্যায় বাসায় ফিরতে নিশিতা খুব স্বাভাবিকভাবে আচরণ করছে। আমি একটু ঘাবড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। আজ সারাদিন একটা কথাই মাথায় করছে, তুই যদি আমাকে না বিশ্বাস করিস। আমি তোকে বিশ্বাস করি তানভীর, কিন্তু তুই যদি কোনোদিন না জানিয়ে সঞ্জিতার সঙ্গে সময় কাটাস তখন আমার বিশ্বাসে ফাটল ধরবে। আমি মাথা নিচু করলাম, ওর সঙ্গে আর কখনো কোনো কথা বলবো না, কথা দিলাম। ও আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, তবে আজ রাতে তুই আমাকে শুধু নিজের করে রাখবি, আগের থেকে বেশি। ওর গলা শুনেই বুঝলাম আজ আমার জন্য একটা নতুন পরীক্ষার রাত। ভালোবাসা যখন কঠিন হয়ে ওঠে তখন তা প্রমাণ করতে হয় শরীর আর আত্মা দিয়ে একসাথে। সেই রাত নিশিতা আর আমি বৃষ্টি নামার মতো ধীর কিন্তু গভীর হয়ে গেলাম দুজন। সকালে ক্লাস শুরুর কিছু আগে রাফি তাড়াহুড়ো করে এসে বলল, ভাই, বিপদ, কলেজের ফেসবুক পেজে তোর আর সঞ্জিদার একটা ছবি আপলোড হয়েছে। কিসের ছবি? রাফি মোবাইলটা সামনে ধরলো। ছবিতে দেখা যাচ্ছে আমি আর সানজিদা সিঁড়ির ধাপে পাশাপাশি বসে কথা বলছি। ফ্রেমে এমনভাবে কাটা যে দেখলে বোঝা যায় যেন খুব ব্যক্তিগত কিছু হচ্ছে। ক্যাপশনে লেখা, সিনিয়র বউ জানে না হট সিনিয়র হাজবেন্ডের কলেজ লাইফ কেমন। আমি দাঁতে দাঁত চেপে বললাম, তাসিন। রাফি মাথা নেড়ে বলল, হ্যাঁ ভাই, এটা তাসিনের কাজ, ওর লোকজনেরা আইডি দিয়ে ছড়াচ্ছে। দুপুরে নিশিতাকে দেখা মাত্র বুঝলাম ও ছবিটা দেখেছে। চোখে কষ্ট লুকানো, ঠোঁট চেপে ধরা। আমি কাছে যেতেও বলল, কিছু বলবা? শুধু একটা কথা, তুমি চাইলে আমি এই কলেজটা ছেড়ে দেব। আমি চাচ্ছি না তুই পালিয়ে যাস, আমি চাই তুই প্রমাণ করিস তুই কতটা আমার। আমি এক মুহূর্ত দেরি করিনি, নিচে তার হাত ধরে ওকে ছাদে নিয়ে গেলাম। চারদিকে নির্জনতা, গরম বাতাস। যদি ভালোবাসো তাহলে আমার চোখে চোখ রেখে বলো যে তুমি আমার থেকে তোমার বিশ্বাসটা হারিয়ে ফেলেছ। বিশ্বাস হারায় নাই, কিন্তু খুব খুব জ্বলতেছি ভিতর থেকে। আমি কাছে গিয়ে ওর ঠোঁটে হালকা ছুঁয়ে পড়লাম। আগুনে যদি পড়তে হয় চলো একসাথে পড়ি। ওর চোখে জল গড়িয়ে নামছিল, কিন্তু ও আমার বুকের সঙ্গে লেপটে গেল। ঠোঁট, গলা, গাল বেয়ে ও ঠান্ডা নিঃশ্বাস ছড়িয়ে পড়লো আমার চামড়ায়। ও আমার গলায় কাছটায় চুমু দিয়ে বলল, আজ তোর শরীরেই আমি উত্তর খুঁজে নেব। ঘরটা তখন নিঃশব্দ। আমার রুমের দরজা বন্ধ, বাইরে শুধু ফ্যানের মৃদু শব্দ। আমি ওকে বিছানায় টেনে এনে পাশে বসালাম। তোকে আজ ছুঁয়ে দেব, তোকে আজ ছুবো যেমনটা একজন স্বামী ছয়, আর তুই আমাকে ছবি যেমনটা একজন অভিমানী বউ ছয়। আমাদের ভালোবাসা শরীরের উষ্ণতা ছাপিয়ে আত্মার সীমা ছুঁয়ে গেল। যে কষ্টটা ছবির গুজবে জ্বলে উঠেছিল সেটাকে নিঃশেষ করে দিল আমাদের শরীর আর মনের মিলন। পরদিন সকালে ফোন বেজে উঠলো। ওপাশ থেকে রবিনা ফুপু, তানভীর, আমি জানি এসব কি হচ্ছে। আজই তুই আর নিশিতা আমার বাসায় আসবি, অনেক কথা বলার আছে। সকালবেলা নিশিতা আর আমি রেডি হয়ে বের হলাম। আজ রবিনা ফুপু ডেকেছেন। মনটা কেমন ভার হয়ে আছে, কারণ এই গুজবের ছায়া এসে পড়েছে তার কাছেও। বাসায় পৌঁছাতেই গেট খুলে গেল। ভেতরে এসো, অনেক কথা বাকি। আমরা দুজনেই মাথা নিচু করে বসে রইলাম। ওনার চোখ দুটো ক্ষোভে চলছে। তানভীর, আমি তোকে নিজের ছেলের মতো দেখি,
কিন্তু আজ তুই যদি সত্যিটা না বলিস তাহলে এই সম্পর্ক নিয়ে আমি আর নিশ্চিন্ত থাকতে পারবো না। ফুপু, আপনি যে ছবি দেখেছেন সেটা একটা ফাঁদ। তাসিন আর তার গ্যাং করেছে। চান্দিদার সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই, শুধু একটা বার সে একা কথা বলেছিল। নিশিতা, তুই কি বলিস? আমি তানভীরকে বিশ্বাস করি, কিন্তু এসব গুজবে বারবার শুনতে শুনতে আমারও ভেতরে রাগ জমে যাচ্ছে। ঠিক আছে, আমি তাসিনকে সরাসরি বলবো। এই নাটক সে এক্ষুনি বন্ধ না করলে আমি কলেজ অথরিটিকে জানাবো। আর সঞ্জিতা, তার সাথেও আমার কথা হবে। বিকেলে ফুপু কলেজে ফোন করলেন। আমি দেখলাম ওনার কথা একটা বাক্য এমন জোর আছে যেন পুরো ইটের দেয়াল ভেঙে ফেলা যায়। আমি কলেজের একজন অভিভাবক। আপনারা জানেন নিশিতা আমার মেয়ে, তানভীর আমার ভাতিজা। এই গুজব এখনই থামান, নয়তো পত্রিকায় যাবে বিষয়টা। সন্ধ্যায় আমরা বাসায় পেলাম। আমি চুপচাপ ছিলাম, কিন্তু নিশিতা হঠাৎ বলল, একটা ট্রিপে যাই চল। কোথায়? যেখানে কেউ চেনে না, কেউ খোঁজও রাখে না, শুধু আমি আর তুমি, এক বিছানায়, এক রাত, শুধু ভালোবাসা। আমার ভিতরে যেন আগুন জ্বলে উঠল। তাহলে ব্যাগ গোছাও, আজ রাতেই রওনা দিচ্ছি। রাতে রিসোর্টের ঘর, রুমে লাইট অফ, শুধু জানালার পাশে চাঁদের আলো। নিশিতা সাদা স্লিপ পরেছে, আর আমি ওর দিকে তাকিয়ে থমকে গেছি। আজ আমি তোর, এক বিন্দুও কম নয়, শুধু নিজের করে নে আমায়। আমি ওকে বিছানায় টেনে আনলাম। ও আমার গলায় মুখ গুজে বলল, ভালোবাসা যেন শরীর দিয়েও প্রমাণ হয় আজ। আমরা সেই রাতে একে অন্যের সমস্ত জ্বালা, সমস্ত অভিমান, সমস্ত ভালোবাসার শরীরের প্রতিটি স্পর্শে প্রকাশ করলাম। সেই রাত ছিল নিস্তব্ধ, অন্ধকার, কিন্তু একদম আমাদের মতো উষ্ণ। ভোরবেলা নিশিতা আমার বুকের ওপর মাথা রেখে ঘুমিয়েছিল। ওর চুলগুলো মুখে এসে পড়ছিল, আমি আলতো করে সরিয়ে দিচ্ছিলাম। আমার মনটা শান্ত। গত রাতের পর মনে হচ্ছিল যেন একটা পরিপূর্ণতার ঘরে আছি। এই মেয়েটা শুধু আমার স্ত্রী না, আমার জীবনের একমাত্র ঠিকানা। নিশিতা চোখ খুলে মিষ্টি হেসে বলল, এত ভালোভাবে দেখাচ্ছিস কেন? কারণ আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তোকে এইভাবেই দেখতে চাই, একটা জীবন ধরে। ও কিছু না বলে জড়িয়ে ধরলো আমাকে, কঠিন ভালোবাসার মতো। আমরা দুপুরে রিসোর্ট থেকে ফিরলাম। বাড়িতে ঢুকতেই রুবিনা ফুপু তাড়াহুড়ো করে সামনে এলেন। তানভীর, তোকে কিছু বলার আছে। একটা মেয়ে এসেছে, নাম জারা। আমার বুকটা ধক করে উঠল। কে যারা? ও এখানে কেন? ও বলছে তোকে দেখতে এসেছে, নিচে বসে আছে। আমি নিচে নেমে এলাম। সোফায় বসে থাকা মেয়েটার মুখটা এক সময়ে চেনা ছিল, আমার কাছে, খুব কাছের। কেমন আছো তানভীর? তুই হঠাৎ এখানে? অনেকদিন পরে দেশে ফিরেছি, তোকে না দেখেই পারলাম না। শুনলাম তুই বিয়ে করেছিস। ঠিক তখনই পেছন থেকে নিশিতা এসে দাঁড়ালো। আমি তানভীরের স্ত্রী নিশিতা। যারা উঠে দাঁড়ালো, হাসি মুখে হাত বাড়িয়ে দিল। খুব সুন্দর তুমি, ভাগ্যবান তানভীর। নিশিতা হাসলো, কিন্তু তার চোখে একটা অদ্ভুত কঠিন চাহনি ছিল। রাতে আমার রুমে। তোর এক্স গার্লফ্রেন্ড, তাই তো? হ্যাঁ, 3 বছর আগের কথা। সম্পর্কটা ভেঙে গিয়েছিল, কারণ ও হঠাৎ করে কানাডা চলে গিয়েছিল ফ্যামিলির ইস্যুতে। এখন কেন ফিরলো? জানি না, হয়তো কিছু বলার আছে ওর। নিশিতা চুপ করে রইল, তারপর হঠাৎ উঠে এসে কানের কাছে মুখ এনে বলল, আমি তোকে হারাতে চাই না। যদি কেউ তোকে ছোঁয়ার চেষ্টা করে আমি তাকে ছিঁড়ে ফেলবো। আমি ওর মুখের দিকে তাকালাম আর চেপে ধরলাম ঠোঁটের মাঝে। আমাদের ঠোঁটের স্পর্শে জ্বলতে লাগলো আবার আগুন। ওর শরীরের উত্তাপ সেই মুহূর্তে স্পর্শ করলো। ও আমাকে হারানোর ভয়টা সরিয়ে দিয়ে বলতে চায়। রাতটা আবার এক দাহময় ভালোবাসার মধ্যে দিয়ে কেটে গেল। পরদিন সকালে কলেজ ক্যান্টিনে তাসিন ও যারা। তুমি তো তানভীরের খুব স্পেশাল ছিলে, তাই না? হ্যাঁ। যদি আমি বলি আমি তোমার সাহায্য চাই, ওকে আবার তোমার করতে হবে। তুমি কি? আমি ওর শত্রু। তুমি যদি পাশে থাকো, আমি তানভীর আর নিশিতাকে আলাদা করব, আর তুমি পাবে তোমার পুরনো ভালোবাসা। আমি ভাবছি। সকালে ঘুম ভাঙতেই আমি পাশ ফিরে দেখি নিশিতা নেই, পুরো রুম খালি। বেডটা অগোছালো, তবে ওর ফোনটা পড়েছিল টেবিলের ওপর। নিশু কোথায় গেল? ফোনটাও রেখে গেছে। হয়ে গেল হঠাৎ। আমি দ্রুত উঠে রুম থেকে বের হয়ে ফ্লোর ঘুরে এলাম। নিচে গেলাম, রুবিনা ফুপু রান্নাঘরে ব্যস্ত। ফুপু, নিশু কোথায়? ওকে খুঁজে পাচ্ছি না। সকালে তো দেখলাম বারান্দায় দাঁড়িয়ে
ফোনে কথা বলছিল, তারপর আর দেখি না। ও ফোনটা রেখে গেছে, কিন্তু কার সাথে কথা বলছিল ও? জানি না বাবা, কিছু বললেও না। আমি বাইরে বের হলাম, ফোনে রাফিকে কল দিলাম। ভাই, নিশিতা হঠাৎ করে গায়েব হয়ে গেছে, ফোনটাও বাসায়। কি বলিস? ওকে কোনো মেসেজ পাঠিয়েছিলি কি? জানি না, ওর ফোন আনলক করে দেখি শেষ কলটা একটা আননোন নাম্বারের। এদিকে কলেজের ক্যাম্পাসে তাসিন ও যারা। কাজ হয়ে গেছে। আমি নিশিতাকে একটা বার্তা পাঠাইছিলাম তোর নাম্বার দিয়ে। কি লিখেছিলি? লিখেছিলাম, তানভীর আর আমি এখনো মাঝে মাঝে দেখা করি। তুই পাগল নাকি? এই মেয়েটা ভীষণ পজেসিভ ওর জন্য। সেটাই তো চাচ্ছি। তোর কাজ হলো এখন তানভীরের পাশে থাকা। ওর দুর্বল সময় ওকে আবার নিজের করে নিতে পারবি। যারার চোখে দ্বিধা ছিল, কিন্তু ঠোঁটের কোণে এক অলক্ষ্য খুশি রেখা। আমি উন্মাদের মতো শহর জুড়ে ওকে খুঁজছিলাম, সব জায়গায় খোঁজ নিলাম। সন্ধ্যায় ক্লান্ত হয়ে রুমে ফিরে এলাম। ওর ব্যবহৃত কাপড়, ওর গন্ধ এখন আমার বিছানায়। নিশু, তুই কোথায় গেলি? কি এমন ফুল করলাম আমি? ঠিক তখনই দরজায় নক। দরজা খুলতেই যারা দাঁড়িয়ে। শুনলাম নিশিতা হারিয়ে গেছে। তোকে একা ভাবতেই পারলাম না, ভাবলাম একটুখানি পাশে থাকি। আমি চুপ, কিছু বললাম না। যারা এগিয়ে এসে আমার হাত ধরলো। আমি ওকে নিজের কোলের মধ্যে টেনে নিই। ওর চোখে ভাসে আকুতি, ঠোঁটে জ্বলছে দহন। আমাদের ঠোঁট এক হয়ে গেল, শরীরের মাঝে সব ভুল বোঝাবুঝি গলে গিয়ে একাকার হয়ে গেল। রাতটা ছিল নিস্তব্ধ কিন্তু গভীর। কষ্ট থেকে ভালোবাসা এক গাঢ় মোড় নেওয়ার রাত। রাতটা কক্সবাজারে কেটেছে ভালোবাসার মধ্যে। আজ সকালে নিশিতাকে নিয়ে ঢাকায় ফিরছি। বাসের জানালার পাশে বসে ও আমার হাত ধরে ছিল চুপচাপ। আমি চেয়েছিলাম ওর মুখের দিকে, স্নিগ্ধ মায়ে ভরা। নিশিতার চোখে ছিল ভয় নয়, বরং সেই পুরনো বিশ্বাস যে আমি ওর জন্য আছি সব সময়। ঢাকা ফিরেই রাফির সঙ্গে দেখা করলাম। আমাদের প্ল্যান তৈরি। ভাই, আজ সন্ধ্যায় তুই আমি একসাথে জারার ফ্ল্যাটে যাব। তাসিনও থাকবে। সবার সামনেই সত্যি বের করতে হবে। নিশিতা থাকবে? অবশ্যই। ওর তো জানা দরকার কারা ওকে কষ্ট দিয়েছে। সন্ধ্যা, জারার ফ্ল্যাট। জারার তাসিন আমাদের দেখে থতমত হয়ে গেল। নিশিতা একটু পেছনে দাঁড়িয়ে, তবে চোয়াল শক্ত। এসেছো সবাই? নাটক করার আর বাকি ছিল। নাটক তো তুই করেছিস যারা, আর আজ পর্দা নামবে। রাফি ফোন বের করে স্পিকারের ভয়েস রেকর্ড প্লে করলো। নিশিতা চলে গেলে তুই আমাকে পাবি? ও তোকে পাত্তা দেয় না। তুই বরং রাফিকে সামলাও। তাসিন মুহূর্তে চিৎকার করে উঠল। এই রেকর্ড কারো সামনে বাজানোর সাহস কই পেলি? সাহস আমি তোর মিথ্যাচার থেকে পেলাম। এতটুকু করেও কিছু প্রমাণ হবে না? প্রমাণ না থাকলেও আমার বিশ্বাস ফিরেছে। তানভীর যখন সব কিছু জেনে এসেছে, আমি আর কিছুই হারাবো না। আর তোরাও বুঝে নিস, ভালোবাসায় হিংসা আর ষড়যন্ত্র ঢুকলে তা টিকে না। কিন্তু আমি আর নিশিতা হার মানার জন্য আসিনি। রুবিনা ফুপু এসে গেছেন ততক্ষণে। মুখটা কঠিন, চোখে জ্বলছে আগুন। সারা, তুই আমার মেয়ে হয়ে কি করলি? আমি তোকে বড় করেছি এই শিক্ষা দিতে। মা, আমি ওকে সহ্য করতে পারিনি। সহ্য করতে না পারলে মানুষকে কাঁদাতে হয়? ও আমার বরের মতো, তুই না, ও তোর ভাইয়ের বউ। সবাই স্তব্ধ। এই যে আজ আমি অফিসিয়ালি বললাম, নিশিতা আমার স্ত্রী হবে। ওকে বিয়ে করবো আমি খুব শীঘ্রই। নিশিতা চমকে তাকায়, আমার চোখে চোখ রাখে। এই, তুমি সিরিয়াস? খুব, কারণ তুই এখন শুধু আমার না, আমার পরিবারেরও একটা অংশ হবে। রাতের শেষে বাসায় ফিরে আমরা দুজন একসাথে বসেছিলাম ছাদের নিচে। আজকের দিনটা মনে থাকবে চিরকাল। আর আমি চাই আগামী দিনগুলো এমন হোক যেখানে শুধু আমি আর তুই আর আমাদের ভালোবাসা। ও ধীরে আমার কাঁধে মাথা রাখলো। একদিন সবাইকে হারিয়ে একটা মানুষ যখন পাশে থাকে, তখন বোঝা যায় ভালোবাসা আসলে কত শক্তিশালী। বিয়ের পর সময়টাকে যেন নতুন করে গড়তে হচ্ছে। ঘর একই, মানুষ একই, কিন্তু সম্পর্কটা বদলে গেছে। এখন নিশ্চিতা শুধু আমার প্রেমিকা নয়, আমার বউ, আমার সবচেয়ে কাছের মানুষ। সকালে ঘুম থেকে উঠে দেখি নিশিতা জানালার পর্দা সরিয়ে আলো ঢুকতে দিচ্ছে। ওর কাঁধে সূর্যের আলো পড়ে এক ধরনের উজ্জ্বলতা তৈরি করেছে। আজ তুই একটু বেশি সুন্দর লাগছিস। তুই প্রতিদিন এটা বলিস, অভ্যাস হয়ে গেছে। কারণ তুই প্রতিদিন একটু করে বেশি আপন হয়ে যাচ্ছিস আমার কাছে। আমি উঠে গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ও হালকা কাঁপলো, কিন্তু সরে গেল না। তোর এই আদরগুলো আমার দিন শুরু করে দেয়। ওর গাল ছুঁয়ে বললাম, আর তোর
ছোঁয়াগুলোই আমাকে মানুষ বানিয়ে রাখে। দুপুরে ডাইনিং টেবিলে আমার মা, মানে রবিনা ফুপু, এখন আমার শাশুড়ি হলেও আমাদের মধ্যে যে সম্পর্কটা তা শুধুমাত্র মেয়ের না, বরং বন্ধু সাথীও বলা চলে। তানভীর, নিশিতাকে সময় দিবি। মেয়েরা বিয়ের পর একটু সময় খোঁজে নিজের নতুন জায়গাটাতে মানিয়ে নিতে। আপনার মেয়ে তো সময় না পেলেও মানিয়ে নেয়, সে শুধু আমার সঙ্গে থাকার জন্য সব ভুলে থাকে। আবারও শুরু করেছিস তোর প্রেমের গল্প? মা, আপনি বলুন না ওকে একটু কম ভাবুক, নাইলে সারাক্ষণ কবিতার মতো কথা বলে। আমরা সবাই একসাথে হেসে উঠলাম। সেই হাসির মধ্যে একটা ঘরোয়া শান্তি ছিল, যেন আমাদের ছোট সংসারটা ধীরে ধীরে গড়ে উঠছে। বিকেলে আমি ঘরে ফিরে দেখি নিশিতা আয়নার সামনে দাঁড়িয়ে চুল পেতে নিচ্ছে। ওর ঘাড়ের নিচে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ছিল। আমি এগিয়ে গিয়ে ওর গলায় চুমে খেলাম। তুই জানিস না, তোকে দেখলে আমার সমস্ত দুনিয়া থেমে যায়। তুই থেমে গেলে চলবে না, আমি তো তোকে নিয়ে জীবনটা চালাতে চাই। ও আমাকে জড়িয়ে ধরলো, আমার কাঁধে মাথা রাখলো। আমি জানতাম এখনো চোখে শুধু আমার জন্য অপেক্ষা করা এক স্তব্ধ ভালোবাসা। সেই সন্ধ্যায় আমরা একে অপরকে ছুঁয়ে বোঝালাম শুধু দায়িত্ব না, আমরা একে অপরকে ভালোবাসি শরীর মন দিয়ে। অন্যদিকে রাফি আমাদের একসাথে হাঁটতে দেখে সরে দাঁড়ায়, কিন্তু চোখ সরাতে পারে না। চিন্তায় যার জন্য আমি লড়েছি, যে মেয়েকে আমি পাওয়ার স্বপ্ন দেখেছি, সে এখন উড় হয়ে গেছে। তার চোখে হিংসা ছিল, কিন্তু ভালোবাসাও। সেই দ্বন্দ্বই তাকে প্রতিনিয়ত পুড়ে মারছে। আজকের দিনটা আমরা একটু নিজেদের মতো কাটাতে চেয়েছিলাম। বিয়ের পর থেকে এত কিছুর মধ্যে ছিলাম, আত্মীয়, সামাজিক দায়িত্ব, সংসার গোছানো, নিজের জন্য আলাদা করে সময়ই হয়ে ওঠেনি। আমি সকালে ওকে বললাম, আজ চলো শহরের বাইরে একটা জায়গায় যাই, শুধু আমি আর তুমি। বাইরে যাওয়া মানেই তোর রোমান্টিক প্ল্যান, তাই না? রোমান্টিক না হলে আমাদের প্রেমটা কেমন? ও রাজি হয়ে গেল। শহরের বাইরে ছোট্ট একটা রিসোর্টে সকালে বের হয়ে আমরা দুপুর নাগাদ একটা রিসোর্টে পৌঁছাই। জায়গাটা নিরিবিলি, চারদিকে গাছপালা, ঝিরঝিরি হাওয়া। ওর কপালে চুমে খেয়ে বললাম, এই মুহূর্তটা শুধু আমাদের, এখানে কেউ নেই, শুধু আমি আর তুমি। ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। তুই জানিস না আমি তোকে পাওয়ার পর আর কোনো কিছুর প্রয়োজন বোধ করি না। ওর ঠোঁটে ঠোঁট রেখে বললাম, এই ঠোঁটেই আমার ভালোবাসার স্বাদ। আমাদের মাঝে যেন একটা বাম জমে উঠল। আমি ওকে কোলে তুলে বেডে বসালাম। ওর চুল ছড়িয়ে পড়ছিল আমার বুকে। সেই দুপুরে আমরা শুধু শরীর নয়, মনেও একে অপরকে আরেকবার নতুন করে ছুঁলাম। সন্ধ্যায় বাসায় ফিরে এসে দেখি রবিনা ফুপুর শরীরটা ভালো না, চোখ মুখ কেমন যেন ক্লান্ত। ফুপু, আপনি ঠিক আছেন? মাথাটা একটু ভার লাগছিল, এখন একটু বিশ্রাম নিলেই ঠিক হবে। মা, আপনি কেন কিছু বলেননি? আমি তো সঙ্গে যেতে পারতাম। তোমরা নিজেরা সময় কাটাও, সেটাও তো দরকার। আমরা দুজনেই পাশে বসে রবিনা ফুপুর মাথায় হাত রাখলাম। নিশিতা ওর মায়ের দিকে তাকিয়ে বলল, আমার সবচেয়ে আপন মানুষ আপনি, মা। এখন থেকে কোনো কষ্ট একা সইবেন না, আমরা আছি আপনার জন্য। অন্যদিকে রাফি জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে, যারা এসে পাশে বসে। তুই এখনো বলতে পারিসনি? আমি এখন শুধু ভুলতে চাই না, সবটুকু শেষ করে দিতে চাই। তার চোখে প্রতিশোধের আগুন বোঝা যাচ্ছে। রাফি কিছু একটা প্ল্যান করছে, তানভীরও নিশিতার শান্তিকে থাকা নষ্ট করার জন্য। এই কয়টা দিন আমাদের ভালোবাসার জিদ বেশ মজবুত হয়ে উঠেছে। আমি আর নিশিতা শুধু স্বামী স্ত্রী না, বরং পরস্পরের সবচেয়ে নিরাপদ আশ্রয়। কিন্তু সময় কি সবসময় শান্তিপূর্ণ থাকতে দেয়? দুপুর বাসায় আমি অফিস থেকে ফিরেই শুনি নিশিতার মন খারাপ করে চুপচাপ বসে আছে। কি হয়েছে, তুমি এত চুপচাপ কেন? আজ রাফিকে রাস্তায় দেখা, ও এমন কিছু বলেছে যেটা শুনে আমি এখনো কাঁপছি। কি বলেছে? বলেছে তুই তো ভালোবাসা পেলি, কিন্তু সুখ পাসনি, আমি সেটা ছিনিয়ে নেব। ওর চোখে পাগলামি ছিল, হিংস্রতা ছিল। আমি বুঝে গেলাম রাফি এবার সত্যি কিছু করে বসতে পারে। সন্ধ্যা, রবিনা ফুপুর শারীরিক অবস্থা কিছুটা খারাপ, ওনার প্রেশার বেড়েছে আর শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। চলুন ফুপু, এখনই ডাক্তারের কাছে নিয়ে যাই। না বাবা, আমি ঠিক আছি, শুধু তুই আর নিশিতা পাশে থাকলেই আমার আর কিছু লাগে না। মা, আপনি এমন করে বলবেন না, আপনি ছাড়া আমার কেউই পূর্ণ না। আমরা দুজনেই ওনার পাশে বসে হাত ধরে থাকলাম। এই মুহূর্তে যেন সবকিছু থেমে আছে, শুধু নিঃশ্বাসের শব্দ,
ভালোবাসার মধ্যে জড়িয়ে। রাতে বারান্দায় আমি নিশিতা বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিলাম। ঠান্ডা বাতাস বইছে, কিন্তু আমাদের ভিতরে যেন আগুন জ্বলছে ভালোবাসার। তুই জানিস, এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের জীবন, আর আমি প্রতিটা মুহূর্ত তোর সাথে কাটাতে চাই। আমার ভিতরে ভয় কাজ করে। রাফি আবার কিছু করে না? আমার ঠোঁটে আঙ্গুল রাখলাম। চুপ, ও কিছুই করতে পারবে না। তোকে আমি আমার বুকের মধ্যে লুকিয়ে রাখবো, কেউ ছুঁতেও পারবে না। আমার কপালে একটা চুমু খেলাম। ওর চোখে পানি আমার গালে পড়ে গেল। সেই রাতেই আমরা একে অপরকে ছুঁয়ে জানিয়ে দিলাম ভালোবাসার মানে শুধু শরীর নয়, আত্মার সংযোগ। অন্যদিকে রাফি ও যারা। রাফি একটা মোবাইল স্ক্রিনে কিছু দেখাচ্ছে যারাকে। এবার ওদের সুখ চিরতরে শেষ হবে। আমি এমন কিছু করব যা কেউ কল্পনাও করতে পারবে না। তুই পাগল হয়ে যাচ্ছিস রাফি, ওরা তোকে পাত্তাই দেয় না। আমার ভালোবাসা যাকে আমি চাই সে আর কারো হতে পারে না। রাফি এবার সত্যি এক বিপজ্জনক কিছুর জন্য প্রস্তুত। সকাল, বাসার ভেতর অদ্ভুত পরিবেশ। সকালে ঘুম থেকে উঠেই বুঝলাম কিছু একটা অস্বাভাবিক। নিশিতা আমার পাশে নেই। আমি ডেকে উঠলাম, নিশিতা তুই কোথায় গেলি? ও রান্নাঘর থেকে এলো, মুখটা থমথমে। ডেলিভারি প্যাকেটে একটা চিঠি ছিল, কেউ রেখে গেছে, তোর নাম লেখা। আমি অবাক হয়ে খুলে দেখি, তোরা যতই প্রেম করিস, সুখ করিস, আমি সব শেষ করে দিব। আজ রাতটা মনে রাখবি রাফি। আমার মোটা শক্ত হয়ে গেল। এবার সীমা ছাড়িয়েছে ও। দুপুরে রবিনা ফুপুর রুমে। রবিনা ফুপু বেডে শুয়েছিলেন। হঠাৎ চিৎকার শুনে আমরা দৌড়ে যাই। মা, আপনি ঠিক আছেন? বুকে কেমন চাপ লাগছে, একটু কষ্ট হচ্ছে মা। আমি এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে নিয়ে যাই। রিপোর্ট দেখে ডাক্তার জানালো ওনার হার্টের প্রেশার হঠাৎ বেড়ে গেছে, বিশ্রামের দরকার। এইরকম সময়ে রাফি এসব করছে। আর না, সন্ধ্যায় রাফির পরিকল্পনা বাস্তবায়ন। আমরা বাসায় ফিরতে শুনি বিদ্যুৎ চলে গেছে। সিকিউরিটি গার্ড জানায় কেউ যেন লাইন কেটে দিয়েছে। আমার বুক ধপ করে উঠল। ঠিক তখনই বাসার পেছনের বারান্দা দিয়ে কেউ ঢোকার চেষ্টা করছে। আমি সামনে গিয়ে দাঁড়ালাম। একটা কথা বুঝে নে, আমার বউ, আমার মা, আমার পরিবার কারো গায়ে হাত তোলার আগে আমার লাশ দেখতে হবে। তোরা যাই বলিস, ওকে আমি পেতেই পারতাম। তুই সব নষ্ট করেছিস। রাফি, এই একপাক্ষিক ভালোবাসা আসলে এক ধরনের পাগলামি। আমার স্বামী একটাই, তানভীর, আর তুই শুধু একটা দুর্ভাগা অতীত। এই কথা শুনে রাফি হঠাৎ গলার আওয়াজ চেপে বলল, তাহলে মর। আমার দিকে ছুড়ে এলো, কিন্তু আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম। ওকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলাম। ওর ফোনটা পড়ে যায়। ফোনে রেকর্ড করা কিছু ভিডিও, আমাদের প্রাইভেট মুভমেন্ট। তুই এসবও রেকর্ড করেছিলি? তুই মানুষ না জানোয়ার? আমি পুলিশে কল করলাম। কিছুক্ষণের মধ্যে রাফিকে গ্রেপ্তার করা হয়। রাত, নিশিতার রুমে। সব ঝড় পার হয়ে আজ রাতে নিশিতা আমার বুকে মাথা রেখে চুপচাপ শুয়েছিল। তুই না থাকলে আজ আমার সবকিছু শেষ হয়ে যেত। নতুন করে গড়ে উঠেছে শান্তি, বিশ্বাস আর ভালোবাসা। সকালে হাসপাতাল। আজ ফুপুর রিপোর্ট ক্লিয়ার আসার কথা। আমি আর নিশিতা হাসপাতালে বসে অপেক্ষা করছিলাম। ডাক্তার এসে হাসি মুখে বলল, নিশিতা এক দৌড়ে গিয়ে মায়ের হাত ধরে কান্নায় ভেঙে পড়ল। মা, আমি আবার আপনাকে হারাতে ভয় পেয়েছিলাম। তুই আর তোর তানভীরই আমার সাহস। তোদের দেখে আমি আবার বাঁচতে শিখেছি। আমার চোখেও পানি চলে এলো। এই পরিবারটাই তো এখন আমার সব। বাসায় বিকেল। সন্ধ্যায় আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। নিশিতা চুপচাপ এসে পাশে দাঁড়ালো। আজকের দিনটা মনে রাখবো আমি। আর সত্যি মনে হচ্ছে আমরা যুদ্ধ জিতে এসেছি। আরো একটা কথা তোকে বলতে চাই। কি? আমি মা হতে চলেছি। আমি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। তারপর ওকে জড়িয়ে ধরলাম। তুই আমাকে যে সুখ দিস তা শুধু এই জীবন নয়, আরেকটা জীবন নিয়ে আসছিস তুই। আমরা দুজনেই কান্না আর হাসির মাঝখানে হারিয়ে গেলাম। রাত, রবিনা ফুপুর রুমে। ওনার ঘরে সবাই একসাথে কাছিলাম। সেই চেনা হাসি, আলাপ ঠাট্টা সবকিছুই ফিরেছে। তোদের দেখে গর্ব হয়। তোদের ভালোবাসা শুধু নিজেদের না, আমাকে পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। তানভীর ছাড়া কিছুই সম্ভব হতো না মা, ওই আমার সাহস। আর তুই আমার সবকিছু, শুধু স্ত্রী না, তুই আমার প্রাণ। আর এখন তো একেবারে দুইজনের মা। সবাই হেসে উঠল। গল্পটা শেষ হলেও আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। বারান্দায় রাতের আকাশের নিচে আমি নিশিতে একসাথে দাঁড়িয়ে আকাশে তারা দেখছিলাম। যে মেয়েটা ছিল ফুপুর সিনিয়র বদপন্থী মেয়ে, আর সেই আমার বউ, আমার সবচেয়ে বড় আশ্রয়। আর আজ আমি জানি ভালোবাসা জিতলে হারানোর ভয় থাকে না। তো গল্পটা এখানেই শেষ করছি।
আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ। সবাই ঘুমিয়ে যান ভাই, আমি ঘুমিয়ে যাই। টাটা বাই বাই।